সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় কেমন বাজেট চাই। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন এফবিসিসি এর সাবেক পরিচালক আনোয়ার হোসেন এবং রিহাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভুইয়া। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি বদিউর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আমরা বেশ ধারাবাহিকভাবেই বাজেট নিয়ে আলোচনা করছি। আপনি জানেন যে এবার যে বাজেট প্রণয়ন হচ্ছে সেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আলোচনার শুরুতেই আপনার কাছে যেতে চাই, কিভাবে সহজ শর্তে বা ব্যবসায়ীদের উপর অতিরিক্ত প্রেশার না দিয়ে রাজস্ব আদায় সম্ভব। ধন্যবাদ। রাজস্ব আদায়টা তো শুধু এইবারের জন্য নয়, এর আগেও সবসময় বছর বছর দেখা গেছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকে, কিন্তু তারপরেও তো আগাচ্ছে। তো ব্যবসায়ীদের জন্য তো কর্পোরেট কর বোধহয় এবার আরেকটু কমায় আনবে। যারা শেয়ার বাজারে লিস্টেড নয় তাদের অরিজিনালি তো কর্পোরেট কর 40-42% ছিল, কমতে কমতে 35 আসলো, 32 আসলো, এখন তো 30 চলে আসবে যারা আছে। আর যারা এনলিস্টেড শেয়ার বাজার তাদের তো আরও কমে আছে 25 মধ্যে। এদিক দিয়ে একটা সুবিধা হবে। আরেকটা যেটা বক্তব্য আসতেছে কালকে, যেটুকু একটু আঁচ পাওয়া গেল, যে অপ্রদর্শিত অর্থের সুযোগ বোধহয় আরেকবার দেবে শোনা যাচ্ছে। 15% হার এইবার কর দিয়ে সাদা করার সুযোগ 15% থাকবে। কর দিয়ে। তো এই ইস্যুটা তো আসলে একটা অনৈতিক ইস্যু। এটা সেই প্রথম যে জিয়ার আমলে শুরু হইল, তারপরে তো সবাই দিচ্ছে, এতে বেশি তেমন লাভ হয় না। শুধু আমার সময়ে সবচেয়ে বেশি টাকা এসেছিল, তাও আমরা করেছিলাম, আমরা 10% করি নাই সে সময় 2007-এর। সেটা করা ছিল নর্মাল ট্যাক্স প্লাস 5% জরিমানা। আর এগুলো যেটা করা হচ্ছে সেটা হইল ওই ট্যাক্স যত স্ল্যাবেই পড়ুক, এই টাকা 10%-এ চলে গেছে। আর এখন 15% যদিও করে, এটা একটা অনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটা চেষ্টা। এটাকে অন্যরা অনেক সময় একটু এভাবে বলে যে মানুষ হারাম খায় কখন, বাধ্য হয় যখন, যে জীবন রক্ষার জন্য। তো এখন আওয়ামী লীগও কি বাজেটের মধ্যে জীবন রক্ষার জন্য এই 15%-এর হারাম খাওয়ার মতো স্টাইলে আবার 15% দিয়ে এটা করতে চাচ্ছে কি না, এটা একটা বিবেচনার বিষয় আছে। এটাতে সবচেয়ে অসুবিধা হয় যারা হক হালালি ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকে, তাদের বেলা আপনি ওই 5% প্রথম 1 লাখে যেটা করলেন, তারপরে 10%, 15, 20, 25। আর এটাতে আসলে অপ্রদর্শিত হয়ে গেলে হয়ে যাবে টোটাল 15, যে অ্যামাউন্টে হোক। তো এটা নিয়মের তো নয়, অনিয়মের। আমি কখনো এটা পছন্দ করি না, এখনও করব না। যে এগুলো অন্যভাবে রাজস্ব আদায় সম্ভব না হলে, আইনের আওতায় তাদেরকে আনতে না পারলে, তখন এইভাবে ঠিক আছে টাকা কিছু আসা দরকার, টাকা চাই, টাকার দরকার। যেমন গত বছর কি করল, আপনার কর দিবস ব্যক্তিগত আয়ের জন্য 30শে নভেম্বর, আয় কর আইন 2023-এর মধ্যেই বলে দিছে 30 তারিখ নভেম্বরের। এরপরে এটাকে বাড়াই দিল। কিন্তু বাড়াই দেওয়ার জন্য আইনের মধ্যে যে বিধান আছে, যে শর্তগুলো, যুদ্ধাবস্থা থাকা, তারপরে যাইয়া এই 4টা শর্ত, সেগুলো কোনোটাই ছিল না, বাড়াই দিল। অর্থাৎ বেকায়দায় পড়লে, টাকা আদায় করতে না পারলে এই দশা হয়। কিন্তু সরকার যদি রাজস্ব বোর্ডকে একটু শক্ত করতে চায়, রাজস্ব বোর্ডের যারা আছে, যতটা টিআইএনধারী আছে, তারা সবাই রিটার্ন দেয় কিনা এটা তো এনশিওর করতে পারছে না। টিআইএনধারী তো অনেক আছে, বিভিন্ন কাজে টিআইএন নিতে হয়, সেটা নিচ্ছে, কিন্তু রিটার্ন সাবমিট হচ্ছে না। এটা এনশিওর করা দরকার 1 নাম্বার রাজস্ব বাড়ে তুলে। এটা যদি এনশিওর করা যায়, যত টিআইএন তত রিটার্ন পড়বে, তারা দেখবেন যে অনেকের আবার কিছু ট্যাক্সও আসবে। এটা এনশিওর করা যাচ্ছে না। 2 নাম্বার হইল, রাজস্ব বোর্ডের প্রচলিত সবসময় একটা ধারা আসে, দেখা যায় যে যারা ট্যাক্স দিচ্ছে, অডিট করুক, ধরুক, খোঁজ নেক, তাদের উপরই বারবার সবাই যায়, সহজ জানাশোনা সেটা।
কিন্তু ওরা তো দিয়েই যাচ্ছে। নূতন ক্ষেত্রটা যেটা আমরা সবসময় বলি ট্যাক্স নেট বাড়ানো, গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে চলে যাওয়া, সেই ক্ষেত্রগুলো বেশি করা হচ্ছে না। রেটের বিষয়ে আর একটা কথা এবার শোনা যাচ্ছে যে 30% নাকি আবার যাবে, এরকম একটা গুঞ্জন বাজারে শোনা যাচ্ছে। বেশি যারা হয় তাদের উপর বেশি ট্যাক্স। আমি আবার এটাও পছন্দ করছি না, কারণ একসময় তো 50%ও ছিল হাইয়েস্ট ট্যাক্স, কমতে কমতে। কারণ ট্যাক্স যত আপনি বেশি করবেন তার মধ্যে ফাঁক ফোকর, আন্ডারহ্যান্ড ডিলিং এবং ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি তত বাড়বে। পলিসিটা হওয়া উচিত সব সময় লেস প্রফিট মোর সেল, আলটিমেটলি মোর প্রফিট, কম লাভ বেশি বিক্রি। তো আপনি ট্যাক্সকে যত সহজ করা যায়। আমি থাকতে এই যে মোস্তফা কামালের আমলে অর্থমন্ত্রী একজন ছিল না গতটা, হ্যাঁ, আসে না নাই বুঝা যেত না, মানে অর্থমন্ত্রী কিন্তু উনি আসেন না নাই বুঝা যেত না। তো তার আমলে 5%-এ যেটা 1 লাখ আনলো, এই 5%টা আমি থাকতে তখন বলছিলাম যে 5%-এ একটা স্ল্যাব করা দরকার। ইভেন 10 এবং 15 মাঝখানে 12.5 একটা স্ল্যাব করা দরকার। মানুষকে যত ইউজ করবেন তত টোটাল বেশি আসবে, বেশি বেশি চাপ দিবেন তত বেশি ফাঁকি হবে। তো রাজস্ব বোর্ডের মধ্যে আরেকটা যেটা কথা উঠে যে ব্যবসা বান্ধব বা ব্যবসায়ীদের বলছেন, ব্যবসায়ীদের সাথে তো রাজস্ব বোর্ডের সবসময় সুসম্পর্কই থাকে, কিন্তু এখানে আসলে তখন বলে যে সুসম্পর্ক নাই, কথা শুনে না, এনবিআর শুনে না। কিন্তু আমি থাকতে সেই কথাগুলি উঠছিল যে তাহলে আপনারা একটা বাজেট করে দেন, আপনারা যেভাবে চান। দরকার হলে রাজস্ব বোর্ডের সাথে সরকারের পক্ষে চুক্তি করেন যে টোটাল ইয়ারে গভর্নমেন্টের বাজেটে রাজস্ব যা হয়, এখন 4 লাখ 5 লাখ কোটিতে চলে যাচ্ছে, এই টাকাটা আপনারা ব্যবসায়ীরা দায়িত্ব নিয়ে থোক দিয়ে দিবেন। তারপরে এবার কোথায় কর্পোরেট কর কত করবেন, পার্সোনাল ট্যাক্স কত করবেন, এগুলো আপনারা ঠিক করে বাকি টাকাটা উঠাই দরকার আপনারা লাভ করেন, সে দায়িত্ব তো নিতে চায় না। হ্যাঁ, এমনকি এক পর্যায়ে তো ওই সময় মীর নাসির সাহেব ছিলেন বিসিআর সভাপতি, রৌফ সাহেব ছিলেন, তারপরে যাইয়া ওই আমাদের হিরো মেহর আনিস, উনিও ডাইরেক্টর ছিলেন। তাদের রৌফ সাহেব এবং মীর সাহেবরা একদিন বসে বলল যে রৌফ সাহেব তো মারা গেছে বোধহয় পরে না, মারা গেছে, রহিমা ফুড না কিসের ইয়ে ছিল। তো ওনা এক পর্যায়ে বললো যে ঠিক আছে, একবার সহজ পন্থা চলে আসেন, জোর ঝামেলার দরকার নাই, অনেক ট্যাক্স হয়ে যাবে। আপনি এই যে 10, 15, 20, 25 এইসব ঝামেলা না করে আপনি জাকাতের রেটে করে দেন। হিউমারাস কিন্তু ইন্টেলিজেন্ট কথাবার্তা, জাকাতের রেট করেন। আমি বললাম যে আমি রাজি আছি, আপনারা আসে আমাদের সাথে সরকারের পক্ষে আমি সই করব, আপনারা রাজি আসেন করেন। তারপরে তো দেখা গেল কয়েকদিন পরে বলে যে না রাজি নেই। কেন রাজি নেই? কারণ আমি বললাম যে জাকাতের রেট তো 2.5%, কিন্তু জাকাতের রেটে আপনি ওই সাহেবের নিসাবে পড়লে সারা বছর সবসময় দিতে হবে। এই বছর যেটা দিলেন তা আবার দেওয়া লাগবে, এই লেভেলের নিচে না নামা পর্যন্ত। কিন্তু ট্যাক্সের বেলায় তো আপনি একবার দিয়ে দিলে সেটার ট্যাক্স আর দিতে হচ্ছে না। তো আপনি বললেন ব্যবসা বান্ধব, এখন পর্যন্ত যেগুলো হয় যে ব্যবসার বিষয়টা দেখা হয়, কিন্তু রাজস্ব, কারণ ব্যবসায়ীরা অনেকটা অভিযোগ করেছেন। আজ আপনি জানেন চট্টগ্রামে কাস্টমস কমিশনের সঙ্গে যে মতবিনিময় ছিল, সেখানে তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন রাজস্ব বোর্ডের আচরণ নিয়ে, নানাবিধ কর্মকাণ্ড নিয়ে। সেখান থেকে তারা পরিত্রাণ চান। সেজন্যই বললাম যেটি আসলে ব্যবসায়ীদের, এটা পরিত্রাণ কে না চায়, ক্ষোভ কোন সময় প্রকাশ না হয়েছে। আমি গত পরশু বা কোন দিন গেলাম এটিএন বাংলাতে একটা প্রোগ্রামে, বললো যে আপনার সামনে তো আপনাকে নিয়ে মানুষ আতঙ্কিত হয়েছে। তো আমি তো ওই জনগণের জন্য সবটা আতঙ্কিত কখন হয়, ছোটো থাকতে বিনা টিকিটে শখ করে ট্রেনে উঠলে ঠিকই দেখা যায় তো টিটি কিন্তু বিনা টিকিটের দিকে তাকায়, হ্যাঁ, হয়ে যায় না? তো আতঙ্কিত হবে সেই, আপনি কোন ব্যবসায়ীটা ঠিকমতো ট্যাক্স দেওয়ার পরে তিনি আতঙ্কে পড়তেছে। আমার সময় আমি একটা চ্যালেঞ্জও দিয়েছি, আমরা একটা আনোয়ার হোসেনের কাছে শুনে আসি যে কখন ব্যবসায়ীরা আতঙ্কিত হন বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা। ধন্যবাদ। আজকের এসি টেলিভিশনের এই লাইভ প্রোগ্রামে আমাদের সহ আলোচক, আমাদের আগের যে এনবিআরের চেয়ারম্যান সাহেব এবং আমাদের বন্ধু ভাই লিয়াকত আলী ভূঁইয়া মিলন ভাই, তাদের সহ যারা দর্শক আছে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলছি, আতঙ্কিত ব্যবসায়ীরা হয়, বড় ব্যবসায়ীরা খুব একটা আতঙ্কিত হয় না। যারা বড় বড় ডিল করে, বড় বড় ইন্ডাস্ট্রি করে,
বড় বড় ব্যাংকের মালিক এবং ব্যাংক তাদের পকেটে থাকে, তারা তেমন একটা আতঙ্কিত হয় না। তাদের ফোকাসটা প্রভাবশালী ফোকাস। তারা কথা বলতে পারেন, এনবিআরের চেয়ারম্যানই বলেন, মন্ত্রী বলেন, তারাই এক টেবিলে বসে এক জায়গাতে খাওয়া দাওয়া করতে পারেন, কথাও বলতে পারেন। কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী, যেটা সবচেয়ে বেশি একটা দেশের, এই সাধারণ ব্যবসায়ীরা তারা এইগুলি আতঙ্কিত হন। ক্ষুদ্র মাঝারি পর্যায়ে যারা ক্ষুদ্র মাঝারি পর্যন্ত তাদের সব কিছু হলো পরিমিত। আমি গত সপ্তাহের দেখি ওই ইনকাম ট্যাক্সের যে একটা পার্ট আছে সেইখানে আমরা বসছিলাম, ওখান থেকে বলা হলো যে টিআইএন নাম্বারধারী যারা আছে তারা রিটার্ন সাবমিট করে মাত্র 40%, 60% করে না। তো এখন এইটার কি আপগ্রেড করা যাইতো না? যারা টিআইএন নাম্বার নেয় তারা কে কোথায় আছে, কেন করে না, কি করে না, সেগুলি নিয়েও তো কথা বলা যায়। কিন্তু দেখা যায় যে যেহেতু তাদের টিআইএন নাম্বারটা বিভিন্ন কাজে নিতে হয়, এখন এমন অবস্থা হয়েছে পাসপোর্ট করলেও সেখানে নাকি ম্যারেজ সার্টিফিকেট, তাও আবার সবার ম্যারেজ সার্টিফিকেটের সেটা অ্যালাউ হয় না। মানে নিত্য নতুন সব কিছুই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আর এই কঠিনতর যাচ্ছে কারা? যারা যে মধ্যম শ্রেণীর ব্যবসায়ী, যারা মিডিয়াম অ্যান্ড স্মল, এই ব্যবসায়ীরা যখন আতঙ্কিত হয় তখন হলো আতঙ্কটা সব জায়গায় ছড়িয়ে যায়। তা আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গাতে, যেমন আপনারা বদিউল আলম সাহেবের সময় বললেন যে ওই সময় অনেক ট্যাক্স বা ব্ল্যাক মানি হোয়াইট করার একটা প্রবণতা খুব ছিল। ওই সময় আপনাদের জন্য ছিল না, ওই সময় 111-এর চাপে এই আর্মিদের প্রচণ্ড চাপ ছিল। একজনকে জেলে ধরে নিয়ে গেছে, কার অ্যাকাউন্টে কত আছে সেইগুলো ঢুকাইতেছে। এখনও অনেকে বলতেছে যে আমার সেই টাকাও পাইনি। এই সময় ওই সময়টা এরকম ছিল। এখন তো আর বড়দের ধরে না, এখন ধরে হলো মাঝারিদের। বড়রা সবসময় পার পেয়ে যাচ্ছে। তার কারণ আমরা বাংলাদেশ ব্যাংকই বলেন, অন্যান্য ব্যাংকই বলেন, কি দেখি দেশের অর্থনীতির মূল যেই বিষয়টা সেটা হলো ব্যাংকিং নির্ভর অর্থনীতি। সেই ব্যাংকিং নির্ভর অর্থনীতিতে এখন হয়ে গেছে ব্যাংকের নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এমন একটা সেক্টর নাই বা এমন একটা ব্যাংক নাই যেখানে আতঙ্কের মধ্যে না আছে। আমরা তো হাতে গুনে বলে দিতে পারি কতগুলি ব্যাংক একীভূত হতে চাচ্ছে, আবার কেউ বলছে যে না আমরা হব না। এই যে খেলা, আর এই যে এইগুলির ভিতরে বিষয়টা হলো অর্থনীতি নিয়ে। এই অর্থের সাথে সম্পর্ক তো এইগুলির সাথে সবচেয়ে বেশি, ব্যাংকের সাথে অর্থের সাথে সম্পর্ক বেশি। আর সেই ব্যাংকিং ব্যবস্থা যখন ধসে পড়ছে তখন আপনি একদিকে পারবেন না আপনি ঠিকভাবে বিজনেস করতে, ইম্পোর্ট করতে, অন্যান্য জিনিসপত্র আনতে পারবেন না, ব্যাংকে টাকা জমা রাখতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম। এটা আমি বারে বারে বলছি, মিডিয়াম অ্যান্ড স্মল এই বিজনেসম্যানদের জন্য আমি কথাগুলি বলছি। আর বড়রা কি হচ্ছে, সব টাকা নিয়ে যাচ্ছে, কেউ আর ফেরত দিচ্ছে না, তাদের টাচও করতেছে না। এই পরিস্থিতিতে আপনি টাকা নিয়ে যাওয়ার কথা বললেন, কালো টাকা সাদা করার যে সুযোগের বিষয়টি আসছে, এটিতে আসলে কোনো উপকার আসবে কি না? কালো টাকা সাদা যাদের জন্য বলে তারা ওই রকম ভাবে করে না, কালো টাকা ওইভাবে কখনোই করে না। তারা বরঞ্চ এই দেশে সাদা করার থেকে বিদেশে প্রপার্টি কিনে রাখা তাদের জন্য নিরাপদ। তারা মনে করে যে আজ হোক কাল হোক আমাদের এই বাংলাদেশ বুঝি একেবারেই এমন একটা পর্যায়ে যাবে, উনরা তখন ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে ওখানে আরামে এসে খাবে। এইগুলি চীনা, এই সমস্ত মুখগুলি চীনা, কিন্তু এদের হাতে সম্পদের পরিমাণ বেশি। তো এখন আপনি এই কালো টাকা সাদা করার জন্য সরকারে দিতে পারে, তার একটা সদিচ্ছা থাকে যে তোমরা যেইভাবেই এই আর্ন করছো না কেন, আনফেয়ারনেস আর্ন করছো, সেইটা অন্তত লিগ্যাল সিস্টেমের ভিতরে আসো, এই দেশে ইনভেস্ট করো, এই দেশে হোয়াইট করো, আমরা তোমাদেরকে সুযোগ দিচ্ছি। এটা সব সরকারে থাকে এরকম, স্পেশালি বর্তমান সরকার তো এগুলি চাচ্ছে। কিন্তু এগুলি করলে কি আসে? এরা চোরে না শুনে ধর্মের কাহিনী, পুরানো একটা কথা আছে না, এই রকম। এখন আমি আর ওই যে একটা রবি ঠাকুরের একটা দুইটা লাইন না বললে হয় না, সেটা হলো যে কেন আছে সবই নীরবে, তারকা না দেখি পশ্চিম আকাশে, প্রভাত না দেখি পূরবে। আমরা এখন এমন একটা স্টেজ, নীরব হয়ে আছে, তারপর আমরা তারকা পশ্চিম আকাশে তারকাও দেখে না, আর সকাল হবার যেই আভা
সেই প্রভাতের আভাটাও আমরা খুব একটা দেখতেছি না। বারে বারে ওই জায়গাটা যদি ঠিক না করে যারা লুটপাটকারী বড় বড় পাওয়ারওয়ালা, এই লুটপাটকারী পাওয়ারওয়ালা আমলা রাজনীতিবিদ যারাই আছে, এই সাধারণ ব্যবসায়ীরা এই ভোগান্তি থেকে বের হইতে পারবে না। সাধারণ ব্যবসায়ীরা বেশিরভাগ ভোক্তা শ্রেণীর সাথে সরাসরি সম্পৃক্ত সব কিছুর সাথে। এদেরকে নিরাপদ করতে হইলে আগে আপনার বড় বড়দেরকে তাদের আইনের আওতায় আনতে হবে, সিস্টেমের ভিতরে আনতে হবে, ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে, তারপরে করতে হবে। না হলে আমি যেটা আমার মুখ আপনি আমার কথা আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার চিন্তা তো বন্ধ করতে পারবেন না। আমি যা বুঝার যা জানার সেইগুলি আমি বুঝে যাই, জেনে যাই। আপনি যেইভাবে আমাকে বুঝান না কেন, আপনি আইন কানুন দিয়ে বুঝাবেন, আপনি পাওয়ার অ্যাপ্লাই করে বুঝাবেন, আপনি মাসেলম্যান দিয়ে বুঝাবেন, সব আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমার ভিতরের যেই উপলব্ধি সেই উপলব্ধি আপনি আমাকে ঠেকাতে পারবেন না। আনোয়ার ভাই, আমি আপনার কাছে আবার আসবো। লিয়াকত আলী ভুইয়া, লিয়াকত ভাই যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি যে খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী, আপনি সেদিক থেকে আমরা আলোচনাটা আপনার কাছে শুনতে চাই যে আবাসন খাতে কালো টাকা সাদা করার কথা বলা হচ্ছিল, এর আগে আবাসন খাতে সুযোগ ছিল, তার থেকে আবাসন খাত খুব বেশি উপকৃত হয়েছিল, এখন কি থাকা উচিত কিনা? ধন্যবাদ এসটিভির সকলকে এবং দর্শকদেরকে এবং আপনাকেও। আমি ভাই যেটা বললো, বদল ভাই আমাদের সাবেক এনবিআরের চেয়ারম্যান, যে অনৈতিক কালো টাকা সাদা করাটা অনৈতিক। আমার তার কাছে প্রশ্ন যে আমরা কিন্তু কালো টাকা সাদা করার কথা বলি না কোনো সময়, মানে আমরা রিহাব থেকে কিন্তু আমরা বলি অপদৃশ্যত আয়টাকে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করার জন্য। তাই বলে। আচ্ছা, না আমি যেখানে বলতেছি অনৈতিক যেটা আপনি বলছেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। মনে করেন আপনারা 5-7 ভাই বোন, আপনারা একটা পৈতৃক সূত্রে একটা বাড়ি পাইছেন, এখন বাড়িটা বিক্রি করছেন, বিক্রি করার পরে আপনার 2-3 বোন ভুলে হোক ভালো হোক যাই হোক এই টাকাটা ডিক্লারেশন দেয় নাই। এই টাকাটা কিন্তু কালো না, কিন্তু সে এই টাকাটা তার অপদৃশ্যিত, সে টাকাটা সে প্রদর্শন করতে পারে না, বিকজ সে ডিক্লারেশন দেয় নাই। তা এখন এই টাকাটা তাহলে কী করবে? সে কি মাটির তলে থুয়ে দেবে নাকি সে বিদেশে পাচার করবে? আমরা বলতেছি এই টাকাটাকে আপনাকে এখানে আমাদের এখানে ইনভেস্টমেন্ট। এটার জবাব দিয়ে আমি শেষ করে নিই, তবে আপনাদের তাহলে আপনার মজা লাগবে বলতে। পুরাটা না এখন দেবে? এটা এখনই শেষ করে। আচ্ছা, দেন। সেটা হলো আপনি যেটা বললেন, ভুলে উনি ডিক্লারেশন দেয় নাই, এটা তিনি পরে রিটার্নে তো বলতে পারে ওই সময় ভুলে দেই নাই, এটা তো এই অপ্রদর্শিতের মধ্যে আসা লাগে না। না আমি এটা অপ্রদর্শিত আসার কোনো স্কোপ নাই। অপ্রদর্শিত তো অন্যটা, যে ভুলে যেটা হয় নাই বা যোগ বিয়োগে ভুল হয়েছে, আমি বলতে সে জানেই না, নিয়মই জানে না। আর নিয়ম জানার পরে বলবে যে আমি এটা তখন নিয়ম জানি। এই আমাদের যে রেমিটেন্স আসতেছে, ব্যাকগ্রাউন্ড একটা আছে, আমি জিনিসটা শেষ করি। তো এটার জন্য পরে দিলেও হবে। অপদৃশ্য আয়টা কোত্থেকে আসছে এটা অপ্রদর্শিত না ভাই, এটা একটা শোনেন। আমাদের রেমিটেন্স যারা টাকা আনে আর কি বিদেশ থেকে, অনেকে কিন্তু টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কোথায় করতে হবে জানে না। হয়তো 5 বছর পর সে টাকাটা বাইর করবে। রিহ্যাব সবসময় এটার পক্ষে থাকে, কারণ তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা হয়, বিল্ডিং বিক্রি টিক্রি। আমি কিন্তু কালো টাকা সাদা কথা বলতেছি, আমি বলতেছি অবুদ্দিষ্ট আয়টা কালো। তো আমি বললাম রাজস্ব বোর্ড তো কালো টাকা বলে না। না উনি আমাকে প্রশ্ন করছিল না, কালো টাকা হইলো অবৈধভাবে যে অর্জিত, খুন করে ফেলো, সেটা কালো টাকা। সেটা কালো। এটা হলো এরকমও তো হতে পারে যে সম্পত্তিটার বাজার মূল্য যেটি বা দলিল মূল্য তার চেয়ে কম, বাকি সেটা আবার অন্য সাবজেক্ট, ওটা অন্য। আমি এইটা ডেফিনেশনটা দিয়ে নেই। তো এখন আমরা এইটা চাচ্ছি, এইটা সবসময় আমরা চাই, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি, এই টাকাটা আমরা একটা জায়গায় বলতেছি যে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন আপনি করতে পারবেন যদি আপনি প্রশ্ন হয়, কিন্তু ঢালাওভাবে প্রশ্ন করা যাবে না, এইটা আমরা বলতেছি। এখন টাকাটা ইনভেস্ট করার সাথে সাথেই আপনি প্রশ্ন করবেন, তাহলে তো আপনি এখানে ইনভেস্টমেন্ট কেউ করবেন না। আমরা চাচ্ছি যে হ্যাঁ, আপনার সন্দেহ হলে আপনি করেন, কিন্তু আপনি এখন একটা দোকানে একটা জিনিস বিক্রি করতেছে, প্রত্যেক দিন যায় যদি তাকে প্রশ্ন করতে থাকেন, সে দোকানদার তো বন্ধ করে চলে যাবে, দোকানদারি করবে না। হ্যাঁ, সন্দেহজনক যদি হয় কোনো কিছু, সে দোকানটা পুরো সিজ করেও নিয়ে যেতে পারে। এটা আমাদের এইটা হচ্ছে প্রশ্ন, যে ঢালাওভাবে প্রশ্ন করা যাবে না, তবে আপনার যদি সন্দেহ থাকে আপনি প্রশ্ন করতে পারবেন। এই জায়গাটাই আমরা বলতে, এই জন্য এই টাকাটা ভাই যেটা বলে এখানে ইনভেস্টমেন্ট তার সময় হয়েছিল, সেটা আবার আনোয়ার ভাই বললো যে তখন ওই সামরিক আইন ছিল, সামরিকদের ভয়তে, আর্মিদের ভয়তে সব টাকা আইনে জমা করছে ওই জায়গায়। এখন টাকা তো বাইরেও ফেলাই দিছে, তখন সেটা
দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু টাকাটা কিন্তু ওই কারণেই কিন্তু সাদা টাকা কালো হচ্ছে না। আমরা প্রত্যেক বছর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু এটা ওইভাবে হচ্ছে না। এটার উত্তর বদিউর রহমান সাহেব বললেন যে এই সুযোগ থাকলেও খুব বেশি কাজে আসে না। আসতেছে না। আপনি আপনি যখন জিনিসটা দিবেন, যে কোনো কালো টাকা সাদা কথা বাদ দেন, যে কোনো জিনিসের উপরে যদি আপনি প্রশ্ন লাগাই দেন, বেশি করে চাপ সৃষ্টি করেন, সেটা আপনার হবে না। তো সেটা সে যে দেখে যে এই রাস্তাটা গেলে আপনি গাড়ি ধরবে, ভালো গাড়িও ধরবে, খারাপ গাড়িও ধরবে। দেখে আমি গাড়িও দিতে যাবো কিছু জন চালায়, আমি অন্য রাস্তা দিয়ে যাবো। আমার গাড়ি, আমি তো গাড়ি ধরতে বলতেছি, যেটা আপনার সন্দেহ হবে ওটা গাড়ি ধরবেন। আর প্রত্যেকটা গাড়ি যদি আপনি ধরেন, ওই রাস্তাতে কোনো ড্রাইভার গাড়ি চালায় যাবে না। তো কারণ আমি এখান থেকে যাবো, এখানে গেলে তো আমার ধরবেই। ভালো গাড়ি হলেও ধরবে, মানে কাগজপত্র থাকে। ভালো গাড়ি বলতে আমি এটা বুঝাচ্ছি যে তার কাগজপত্র থাকলেও ধরবে। হ্যাঁ, সময় নষ্ট হবে। আমি এই সময় নষ্ট করবো বানিয়ে গেলে কি করবেন না, আমি তো এখন সেটা তার ব্যাপার, সে আছে কিনা আছে সে বুঝবে। জি, লিয়াকত ভাই, আমি আপনার কাছে আবার আসবো। দর্শক, আমাদের সঙ্গে আলোচনা যোগ দিয়েছেন এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ নিজামুদ্দিন। নিজাম ভাই, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে কেমন বাজেট চাই, অপরিদর্শিত আয় যেটি এবার প্রদর্শন করার সুযোগ আছে, এরকম একটি বিধান আসতে পারে। সেটি থাকলে আসলে কি সুবিধা, থাকা উচিত কিনা, থাকলে কিভাবে থাকা উচিত? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এসিটিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে পূর্বের যে বক্তারা বলে গেছেন, কিছুটা হলেও শুনেছি যে অপ্রদর্শিত যে যেটাকে আমরা কালো টাকা সাদা করার কথা বলি, জি সেটাই বলছি আর কি, যে আসলে সাদা করার স্কোপটা যখন দিয়েছে গভর্নমেন্ট, এইটা একদিক থেকে যদি চলমান থাকতো তাহলে একটা দিকে একটু ভালো থাকতো, আমরা অন্তত পক্ষে জানতে পারতাম যে কার কাছে কত টাকা আছে। এখন যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এইটার সুযোগটা দেওয়া উচিত আমি মনে করি। এই কারণেই দেওয়া উচিত যেহেতু টাকাটা বাহিরে যাবে। সুযোগ তো আছে, না সুযোগ আছে, কিন্তু টাকাটা এমনভাবে দেওয়া উচিত এই সুযোগটা যে যারা কাজে লাগাতে পারে এবং আপনার যে টাকাটা বাহিরে চলে না যায়। আজকে আনোয়ার সাহেব যে কথাটা বললেন যে আসলে আমরা যে সমস্যাটা আছি ব্যাংকিং সেক্টর নিয়ে, আপনি দেখেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে জেনারেশন ব্যাংকের পরে যত ব্যাংক আসছে, ফোর্থ ফিফথ যত ব্যাংক আসছে, সব ব্যাংকগুলি দেখবেন যে ম্যাক্সিমাম ডিরেক্টররা কিন্তু বিভিন্ন সরকারি ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা কিন্তু সেই ব্যাংকগুলি করেছেন। আজকে সেই কারণেই কিন্তু আমরা বাধাগ্রস্ত। এই স্মল ব্যবসায়ী যারা আছি, আমরা মাঝারি এবং ছোট পর্যায়ে যারা আছি, তাদের উপরেই কিন্তু সমস্ত লোড ঝাপ যা বলেন এবং প্রেশার যত কিছু আছে। আমি যদি একটা বিনিয়োগ নেই, কথার কথা 10 কোটি টাকা, আমার জন্য যেরকম স্টিম রোলার চালানো হবে, কিন্তু যারা আমি মনে করি যে এই দেশের নাগরিক যারা বড় আকারে যারা ব্যাংকের ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রে, এবং তারা ঋণ নেয়ার পরে শত শত কোটি টাকা ঋণ নিয়েও কিন্তু তারা কিন্তু সেই টাকাটা ব্যাংকে কোনো রিপেমেন্ট করে নাই, কিন্তু তাদের উপরে কিন্তু সেই স্টিম রোলারটা যাবে না। তার কারণ তাদের ভলিউমটা অনেক বড় হয়ে গেছে। জিজ্ঞাসা করেন না, তাদের ভলিউমটা বড় হয়ে গেছে, কারণ আমারটা ছোট। এখন আমাকে তো জবাবদিহিতা নিয়ে আসতে পারবে, তাকে তো জবাবদিহিতা নিয়ে আসতে পারবে না। আপনি দেখেন যে এই দেশের সুনামধন্য একটি ব্যাংক আজকে ধরেন বেসরকারি পর্যায়ে চলে গিয়েছে, মানে বেসরকারি বলতে আপনার প্রাইভেট সেক্টরে চলে গিয়েছে। তো সেই ব্যাংকে ধরেন আপনার সবার একটা ট্রাস্ট ছিল যে আমি এই ব্যাংকে যদি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই এটা আমার জন্য নিরাপদ। কিন্তু আজকে সেই জায়গাটার থেকে যখন মানুষ জানতে পেরেছে যে না, আমাদের ওই টাকাটা প্রতিদিন একভাবে না একভাবে চলে যাচ্ছে বিভিন্ন বিনিয়োগে, তখন কিন্তু সেই রেমিটেন্সের দিকটা কিন্তু কমে আসতেছে। আমাদের রেমিটেন্স কমে আসার পিছনেও এই কিছু ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের গাফলতি বলেন, অসাধু আচরণ বলেন, নিয়মনীতি ভঙ্গ বলেন, এটাও কিন্তু একটা কারণ। আস্থাহীনতা তৈরি হয়েছে। আস্থাহীনতা তৈরির কারণেই আমাদের রেমিটেন্সে বড় ধরনের একটা ঘাটতি আছে। তা আমি মনে করি যে আসলে ধরেন আমাদের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে ইন্ডাস্ট্রিগুলি আজকে আমরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, এদিকে সরকারের নজর দেওয়া উচিত। তার কারণটা হচ্ছে ছোট ছোট ইন্ডাস্ট্রি দেখবেন যে তারা ছোট এলসি খুলতে পারতেছে না, কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা এই বাজার নিয়ন্ত্রণ করেন, বাজারকে মনিটর করেন, তারা সরকার তাদের সাথে পারছে না। সরকারের শত চেষ্টা শত প্রচেষ্টা থাকাকালীনও সরকারের বক্তা অধিকার আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, থাকার পরেও তারা কিন্তু সেই বাজারটা তাদের কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছে না। তার কারণটা হচ্ছে যে আজকে আমি ধরেন কথার কথা, আমি যদি ভারত থেকে 200 টন যে কোনো পণ্য আমদানি করি,
সেখানে আজকে যারা বড়, যাদের সঙ্গে ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, যারা ব্যাংকের মালিক রয়েছেন, তারাও অনেকে এখন কিন্তু সেই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে জড়াই গেছেন। এখন সে জড়াই গেছে কেন? এখন আসলে মানে তার ব্যাংকিং ভলিউমটা, ব্যাংকিং সুবিধার সে বড় আকারে পাচ্ছে। তা আমি 200 টন নিয়ে আসবো, সে নিয়ে আসবে 40,000 টন, 50,000 টন। তা আমার 200 টন কোথায় ভেসে যাবে? আমার তো এখন অস্তিত্বই থাকবে না। তো এখন বিষয়টা হলো যে আমি তো 200 টাকা নিয়ে এসে বাজারে কোনো রকম বিক্রি করে আমার চলাটাই কষ্ট। সে তো বাজারটাকে তার মতন করে এটাকে সে একটা মোটামুটিভাবে সেটিং করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসলে এই যে মাঝারি এবং ছোট যারা ব্যবসায়ী আছে তারা একদম শুয়ে যাবে। এবং আপনি খুব দ্রুত দেখতে পারবেন যে আসলে আমাদের অর্থনৈতিক সরকার যথেষ্ট চেষ্টা করছে। এদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রকম কোনো ত্রুটি নেই, তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ত্রুটি নাই, কিন্তু আমাদের সেই ডিপার্টমেন্টগুলোর ভিতরে কিছু আমাদের সদিচ্ছা, আন্তরিকতার অভাব আছে। আমি আরও একটা পয়েন্টে কথা বলতে চাই, যেহেতু সাদা কালোর বিষয়টা আসছে, সেখানে আজকে টিন নিয়ে এখানে সাবেক চেয়ারম্যান সাহেব রয়েছেন এনবিআরের। তো আজকে যারা টিন করে কিন্তু আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে লোন নিতে হয়, তাহলে আপনি কি যেহেতু লোনটা দিয়েছেন, তা আপনার কাছে সেই টিআইএনের সার্টিফিকেট আইডেন্টিফিকেশন কি অবশ্যই আছে? থাকলে আপনি তাকে নিয়ে আসতে পারতেছেন না। তার কারণটা হচ্ছে যে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত না। তার কারণ হচ্ছে আমি সব কিছু রিটার্ন সাবমিট করলাম, এরপরে আমাকে প্রতি বছর একই জিনিস, একই মুরগি 2বার 3বার 4বার 5বার জবাই করা হয়। আপনি 1বার করেন, 2বার করেন, 3বার করেন, অডিট করতে 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 অডিট শেষ। একটা লোক নিঃস্ব করার জন্য যদি একটা ফাইল 5বার 7বার অডিটে ফেলানো হয়, ওই লোক কি আর দাঁড়াবার কোনো সুযোগ থাকবে? এখন আপনি বাংলাদেশে বিজনেস করবেন, একদম কেউ 100% বলতে পারবে না যে আমি আসলে, আমরা একটা জেনারেশন থেকে এসে কিন্তু ব্যবসায়ী হয়েছি। ব্যবসায়ীতে হাতে গোনা বেশ কম ছিল আমাদের। তো সেই জায়গাটার থেকে, দৃষ্টিকোণ থেকে এসে আমরা আজকে ধরেন এফবিসিসি এর আন্ডারে প্রায় 3 কোটি 3.5 কোটি ব্যবসায়ী যারা সৃষ্টি হয়েছে। এখন এই জায়গাটার থেকে আস্তে আস্তে যে আমাদের যে ভ্যাট নিয়ে সমস্যা, এনবিআরের ট্যাক্স নিয়ে সমস্যা, এখন আমি সেন্ট্রালি মনে করি যে তারা স্বচ্ছ এবং তারা খুব সুন্দরভাবেই দেখভাল করছেন, কিন্তু আসলে কি নিচের লেভেলগুলো যা আছে সেগুলি কি পরিপূর্ণভাবে মনিটরিং হচ্ছে? এবং সেই জায়গাটুকের যে বাধার কারণেই কিন্তু আজকে ওই যে আপনার যত টিআইএন ওপেন করেছে 10 বছর আগে, সে আর কন্টিনিউ করে নাই। একবার করে শুনছে জানোয়ার সাহেবের কাছে, আরে বললো না ভাই, ইনকাম ট্যাক্সের যে সমস্যা আছে শেষ হয়ে যাবে। তার কারণ সে ওই পর্যন্ত টিন দিয়ে শেষ, আর সে টিন রিটার্ন সাবমিট তো দূরের কথা, ওর বাড়ির পাশেও যাবে না। আপনি দেখেন একটা ব্যাংকে যদি সামান্য বিনিয়োগ নিতে হয়, তখনও বলবে আপনি ইনকাম ট্যাক্সের ফাইল ওপেন করছেন কিনা, টিআইএন আছে কিনা। তাহলে নিয়মিত সিস্টেমই হচ্ছে যে আপনাকে সেই টিনটাকে নিয়মিত রেনিউ করা, মানে আপনাকে রিটার্ন সাবমিট করা। সেই জায়গাটা কিন্তু আমরা করছি না। আজকে বিদেশে ভ্যাট ট্যাক্স ঠিকমতো দেওয়ার কারণে কিন্তু আজকে তারা অনেক ডেভেলপমেন্ট। আর আমাদের দেশে যদি আমি একটা ইন্ডাস্ট্রিতে মনে করি যে আমি একটা সিমেন্ট ফ্যাক্টরি 5 লক্ষ ব্যাগ 50,000 কেজি 50 কেজি করে একটা সিমেন্টের ব্যাগ আমি প্রস্তুত করলাম, সেই 50 কেজির ব্যাগটা যদি 400 টাকা হয়, তাহলে সেটার ভ্যাট আসে, আমার প্রোডাকশন ভ্যাট আসে 60 টাকা, 4×5 = 60, হ্যাঁ ইয়েস 60 টাকা। যদি আমি প্রোডাকশন ভ্যাটে যদি সেই পরিপূর্ণভাবে 400 ব্যাগের, মানে সরি ধরেন আপনার 2 লক্ষ প্রোডাকশনের আমি হিসাবটা দিলাম, কত টাকা আসে রেভিনিউ? একটা সিমেন্ট দিয়ে দেখালাম। প্রত্যেকটা ক্ষেত্রে ছোট থেকে বড় যত রকমের শিল্প কারখানা আছে, প্রত্যেকটার মধ্যে ভ্যাট আছে, প্রোডাকশন ভ্যাট আছে। যেটা এক্সপোর্ট হবে সেটা অন্য জিনিস, কিন্তু লোকালে যারা আমরা ইউজার বা ইউজ করছি, সেই জায়গাটা আমরা পরিপূরণ করছি না। এবং এই যে বড় যে বিষয়টা, আমি বড় আর ছোটোর বিষয়টা দেখছি না, যে ব্যবসায়ী যে যত বড় হবে তার স্কেল থাকবে, সে আরও কীভাবে বড় হবে সেটা তার একটা প্ল্যান থাকবে, এই মোটিভেট করে তারা ওখানে আসবে। সেই জন্য মনে করি যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, মানে ভালোভাবে সুযোগ দেওয়া উচিত, যে আসলে ওইটাও কমাই দেওয়া উচিত, যে অপরিশোধিত যে টাকাটা, সেইটা যে ওখানে যে পার্সেন্টেজটা দেওয়া হয় সেটা কমাই দিয়ে তারপরও আরও বেশি করে ভালো ঢালাও। এটার আগে দুটা ইস্যু ক্লিয়ার করি। একটা হইল অপ্রদর্শিত 15%-এর সুযোগের বিষয়। এখানে একটা মিসনোমার আছে বোঝার মধ্যে, সেটা হইল আপনি অপ্রদর্শিত 15% ট্যাক্স দিয়ে যেটাকে প্রদর্শিত হিসাবে সুযোগ দেওয়া হচ্ছে,
এখানে নর্মাল ট্যাক্স যে স্ল্যাব লেভেল তার সাথে এটা সাংঘর্ষিক। আমার সময় যেটা করা হয়েছে পিনুদ্দিনের সরকারের, ওখানে মাইনিও নিজে ডেকে এটা নিয়ে হস্তক্ষেপ করছে। মির্জা আজিজ কিন্তু এটা করেন নাই। মজার জিনিস হলো সেই সময়ে সেনা নির্দেশিত সরকারে করেছে ওটা। তখন এই জাস্টিফিকেশনের কথাটা উঠছিল যে নর্মাল ট্যাক্স স্ল্যাবটা ঠিক থাকবে, যত টাকা অপ্রদর্শিত আসে তার নর্মাল ট্যাক্স স্ল্যাবে যেটা ট্যাক্স হয় সেটা হবে, শুধু 5% জরিমানা হবে এখন অপ্রদর্শিত থাকার কারণে। তাহলে সেটা একটা ফেয়ারনেসের চিন্তা ছিল। আর অন্যগুলা যেটা হচ্ছে সেটা হলো নর্মাল ট্যাক্স স্ল্যাবে যাচ্ছে না। আপনি 10 কোটি টাকা সে অপ্রদর্শিত ছিল দেখাবেন, এই 10 কোটির উপর আপনি শুধু 15% দেবেন। এটা নর্মাল স্ল্যাবের সাথে সাংঘর্ষিক, কারণ আসলে হবে 10 কোটি টাকা আপনার টোটাল ইনকামের সাথে যোগ হয়ে 5, 10, 15, 20, 25 স্ল্যাবে যাবে, সেটার উপরে আপনি এবার 5% বা যেটা জরিমানা হয়, এটা হইল ঢালাও সুযোগ। 15% এটা কোনো স্ল্যাবে যাবে না, আপনার যতই হোক এটা দিয়ে পাবে না। অতএব এখানে একটু বুঝার বেশ কম আছে, ক্লিয়ার হইতে হবে। এটা হইল অনৈতিক এই জন্য যে এটা নর্মাল স্ল্যাবটাকে আপনি ডিজনার করতেছেন। আর ব্যাংক লোনের ব্যাপারে ব্যাংক সম্পর্কে আস্থাহীনতা এত চরমে গিয়েছে, এই যে কারা পাচার করলো তাদের তদন্ত হতে পারবে না, আরেকজনের কী হবে, এইসব কথাবার্তা উঠতেছে। ছোট লেভেলের যারা লোন নেয়, আমার ব্যক্তিগত উদাহরণ দিই, আমি বাড়ি করার জন্য এক ব্যাংক থেকে 1,20,00,000 টাকা নিলাম। তো আমাকে তো জামাইয়া ধরে, আমি তাদের কাছে দরখাস্ত করিনি, আমি প্রথম হাউস বিল্ডিং থেকে 50 লাখ নিয়েছি। ওরা কোথার থেকে খুঁজে 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 পরে তাদের সেলস প্রমোশন থাকে, এক ইয়াং সুন্দরী মহিলা আমার বাসায় পৌঁছে গেল, গিয়ে বলতেছে যে আমাদের ম্যানেজার সাহেব পাঠাইছে, আপনি তো ওই জায়গায় বাড়ি করতেছেন, হাউস বিল্ডিং থেকে লোন নিয়েছেন, আপনার হাউস বিল্ডিং 50 লাখ দিয়েছে 3 তলার জন্য, আমরা আপনাকে 6 তলার 1,20,00,000 টাকা দেব এবং ঠিক 1 সপ্তাহের মধ্যে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তো খুশিতে ওরে বাবা বাসায় চলে আসছে, দেবে, রাজি হইলাম। তখন সব কাগজপত্র বা কী করলো, এই ক্ষুদ্র লোনের বেলা আমার বাড়ি বন্ধক নিল 1 নাম্বার। 2 নাম্বারে আমার বয়স বেশি বলে আমার সাথে কো অ্যাপ্লিকেন্টে আমার একটা ছেলে বন্ধক নিল, যে 2 জন ও অ্যাপ্লাই করতে হবে, চিন্তা করেন। 3 নাম্বারে আমার আরেকটা বড় ছেলে চাকরি করে, বলে যে ও গ্যারেন্টর হতে হবে, 2 ছেলে বন্ধক নিল, বাড়ি নিল। তারপরে কি করলো, ওই 1,20,00,000 জন্য একটা ব্ল্যাঙ্ক চেক নিল, তারিখ আনডেটেড, 1,20,00,000। এরপরে কি করলো, যেহেতু 15 বছরের 30টা কিস্তি হবে, ওই 30 কিস্তির প্রতি মাসের যে কিস্তি 1,26,912 গুণ 6, 15 বছরে 30টা, তাহলে 1,26,912 গুণ 6 গুণ 30, তাতে আমি যোগ করে দেখলাম টোটাল 1,20,00,000 বিপরীতে 3.5 কোটির মতো আমার থেকে চেকে সই করে নিল। আর পরে আমি বাড়ির দাম কত? হ্যাঁ, বাড়ির দাম কত হইতে পারতো? মানে বাড়ি, যে বাড়িটা বন্ধ, মানে এগেনস্টে লোন নিলেন, সে বাড়ির দাম তো আমি বাজারে উঠে নেই, বুঝবো মানে আন্দাজ আর কি, আন্দাজ করে কি হবে, আমি কি বিক্রি করতে যাচ্ছি না। না না, আমি তাহলে মানে ওইটাও তো, ওই টাকাটাও তো ল্যান্ড ভ্যালু ল্যান্ড ভ্যালু, ল্যান্ড ভ্যালুতে এটা কত হবে জানি না, ওটা রাজুকের প্লট 3 কাঠার প্লট আর কি, উত্তরা। পরে আমি হাসতে হাসতে বললাম যে একটা কাজ করলে ভালো ছিল, আমরা মানুষ তো 7 জন, আমি তো অ্যাপ্লিকেন্টে বন্ধকে গেলাম, বয়স বেশি বলে আরেক ছেলে নিলেন বন্ধক, আবার গ্যারেন্টার নিলে আরেক ছেলে, তো আমার একটা পুরনো বউ আছে প্রায় 45-46 বছর আমার সাথে সংসার করতেছে, এটা মাহের করে নিয়ে যান, তাহলে আমরা সব আপনাদের হয়ে যাই। না, আপনি চাইলে তো, যে প্রমোশনের জন্য গেছে সুন্দরী লেডির কথা আপনি বলছেন, কিন্তু সুন্দরী একজন লেডি গেছে, চেঞ্জ করে আরে লেডি যাইয়া তো প্রমোশন সেটা করে নাই, লেডি যাইয়া বলছে যে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনাকে মোটিভেট করে ফেলছে, দিতে আপনিও দিতে দিতে মানে দিতে পছন্দ। ওই 6 তলা। পরে এরপরে কি করে ব্যাংক ছোটদের জন্য, আমার যে এক্সাইজ ডিউটি, ব্যাংকে টাকা বেশি থাকলে সেটার উপর একটা এক্সাইজ ডিউটি হয়, দেখা গেল এখন লোনের যে অ্যামাউন্ট আমাকে ডিসবার্স করলো, লোনের উপরে এক্সাইজ ডিউটি কাটতেছে, ওই 1,20,00,000 ওইটার উপর এক্সাইজ ডিউটি। এরপরে সে এক্সাইজ ডিউটিকে কী করলো, পরে প্রতিবাদ করা হলো, এক্সাইজ ডিউটিটা আবার আমার লোন ইনস্টলমেন্টের সাথে টোটাল ব্যালেন্সে যোগ করে ফেলতেছে, আবার যেটুক সুদ জমে 3 মাস পরে সেটা আসল হয়ে যাচ্ছে। তো ব্যাংকে আপনার এই যে অবস্থা, সেই অবস্থার পরে যেটা ব্যাংক স্ট্রং ছিল আগে, রাধা চক্র,
একটা ভালো ব্যাংক, রেমিটেন্স আসতো, সেটা লুটেরার হাতে চলে গেল, কীভাবে সবাই মালিক হইলো, তারপরে কোথায় কেমনে করে বস্তা করে টাকা চলে গেল, তদন্ত হইতে পারবে না। তো মানুষের আস্থা তো নাই। আমার এক শিক্ষকের ছেলে বিদেশে আছে, সে ব্যাংকে টাকা রাখতো, ওই ব্যাংকে রাখছে, পরে যখন শুনলো যে ওই ব্যাংকে এত টাকা বাইরে নিয়ে গেছে, এটা তদন্ত করা যাবে না, বলে যে টাকা রাখবো কই। 1 কোটি টাকার মতো সে জমাইছে, বাড়ি টাড়ি করবে, বিদেশের আর্নিং সব, ভয় পড়ে গেছে। তো এখন আবার দুর্বলের উপর সবল একীভূত হওয়া, এটা রাজনৈতিক অদূরদর্শিতার ফলে এইভাবে ব্যাংকের ছাতার মতো ব্যাংক হয়েছে। যদুমধু রামসাম ব্যাংক হইলে হয় না, ব্যাংক করার জন্য শক্ত তার ভিত থাকতে হয়। কোথা থেকে কে আসছে, আমলার থেকে আসছে, মন্ত্রীর থেকে আসছে, তারা ব্যাংক দিয়ে দিচ্ছে, কয়েকজনে বিদেশ থেকে কিছু টাকা পকেটে করে আনছে, আয়না ব্যাংক হয়ে যাচ্ছে। ওই যে আরেকটা কথা বললেন না, যে বিনিয়োগ, সরকারি ব্যাংকের বিনিয়োগ নিয়ে আবার ব্যাংক বেসরকারি ব্যাংক করতেছে। হচ্ছে, হ্যাঁ। তো এইগুলো করলে ফটকাবাজি কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন ধরা পড়বে। তো সে ধরাতে পড়ে যাচ্ছে, এখন মানুষের আস্থা নামতেছে। এবার ব্যাট এবং নির্যাতন, ট্যাক্স, জি। ট্যাক্স, এটা আপনার সবসময় হয়ে আসতেছে। এক পক্ষ বলবে নির্যাতন শিকার হচ্ছে, যারা কালেক্টর তারা বলবে যে আমরা নির্যাতন করি না। এটা ঠিক, উপরের দিকে মোটামুটি কোনো ঝামেলা হয় না। নিচের দিকে যে ঝামেলাগুলো হয় আমি নিজেও দেখেছি, সেটা আন্ডারহ্যান্ড ডিলিংয়ের মধ্যে শেয়ারিং হয়। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। আপনি ব্যবসায়ী তার হিসাবে একরকমভাবে বলবে, যিনি দেন ব্যবসায়ী যে দে, আর যে নিচ্ছে সেখানে শেয়ারিং হচ্ছে, তাকাতাকির মধ্যে। এই জন্য অটোমেশন যত হবে তত এটা কমে যাবে। আপনি কাকে বলবেন না এগুলো নির্যাতন? আমাকে তো, আমার চেহারা তো বাংলা ফাঁস, আমি নিজে রিটার্ন দিতে গেলাম, তো আমাকে চিনতে পারে না অনেক বছর পরে, গেঞ্জি গায়ে হাঁটা, আমার রিটার্নের মধ্যে ওই যে অফিসার নাই, রাখিয়া যান, কালকে এসে নেবেন। অফিসার নাই, অফিসার ডিসি সাহেব যিনি সই করবেন, ডেপুটি কমিশন উনি নাই, কালকে এসে নেবেন। এটা আপনি চিনতে পারে নাই। বছর 2-3 আগে, হ্যাঁ, চিনতে পারে না। চিনবে কোত্থেকে? আমার চেহারা বাংলা, কালো, গেঞ্জি পরে গেছি, ওতে চুপচাপ দিলাম, বলে যে রেখে যান, কালকে এসে নেবেন। আমি বলি, বাবু রে, আমি তো আসছি অনেক দূরের থেকে, সেই মিরপুর থাকি, সেখান থেকে আসছি, এইভাবে বাসে এরকম 2 ঘন্টা লাগছে, আবার যাইতে 2 ঘন্টা, আরেকদিন আসবো, একটা ব্যবস্থা করে দেন। বসে রইলাম 1 ঘন্টা, কোনো খবর নাই। বলে যে উনি নাই। আমি না থাকলে, পরে বললাম, উনি না থাকলে আরেকজন তো আছে, লিভ সাবস্টিটিউট থাকবে বা অন্য অফিসার থাকবে। তো আমি এই ফাঁকে কিন্তু আমার লাভ হইলো, আমি দেখতেছি কি করতেছে। আপনার পরিচয় দেন নাই। না, পরিচয়, এটার জন্য পরিচয় দেবো কি? এটা ছোট্ট একটা রিটার্ন সাবমিট করবো স্ত্রীর, এটার জন্য পরিচয় দেওয়ার দরকার নাই। আমি এমনিও পরিচয় দিই না। তারপরে যাইয়া দেখতেছি যে সেখানে হচ্ছে ওই যে রেখে গেছে, আরেকজন এসে নিচ্ছে, নেওয়ার সাথে কি তাদের আগে কি কথাবার্তা হইলাম বললাম, দেখলাম যে ওই রিসিপ্ট নিতেছে, আবার একটু ছোট্ট বাংলাদেশ ব্যাংকের কি নোট টোটও দেখেই সাথে দিচ্ছে। তো এইগুলো হাসি খুশির মধ্যে লেনদেন চলতেছে। আমি কিন্তু বসে রইলাম 1.5 ঘন্টা থেকে, এগুলো দেখার পরও আমি বললাম যে আপনি যেখানে হোক অফিসার থেকে সই করাই আনেন, আমার একটা, আমি আরেকদিন আসবো না। একটা উদাহরণ দিলাম, আমার স্ত্রী রিটার্নের মধ্যে চিঠি দিয়ে দিল, আমি নিজের রিটার্ন জমা দিলাম মেলাতে, সেটা সিরিয়াল নাম্বার আছে, রেজিস্টার আছে, হঠাৎ করে একটা ফ্রেমপত্র এসে গেল যে আপনি এই বছর রিটার্ন জমা দেন নাই। তা আমার একটা কিউরিসিটি হইল, টেলিফোন করলাম, তো এখন কি করতে হবে, ভুল হয়ে গেছে, জমা তো দেয় নাই। বলে যে আসেন, আসলে একটা সমাধান হবে। আমি এনজয় করতেছি, পরিচয় দিচ্ছি না, সমাধান হবে। তো নিচের দিকে এগুলো আসে। হ্যাঁ, আপনি প্রশাসনিক হয়রানি শুধু এনবিআর বলছেন কেন, আমি তো এবার 3টা হয়রানির শিকার হয়েছি। 1 নাম্বার ওয়াসা। জি, আমরা আবার শুনবো এসে আপনার কাছে। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই যেটি বদিউর রহমান সাহেব বলছিলেন যে প্রশাসনিক হয়রানির কথা বলছিলেন, আমরা সেখান থেকে আলোচনা করি। আপনার ব্যবসায়ী হিসেবে আপনার অভিজ্ঞতা কি, বা এই বিশেষ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, রাজস্ব দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা কি কমফোর্ট ফিল করেন কিনা? ধন্যবাদ। এতক্ষণ আমাদের মাননীয় সেই এনবিআরের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, উনি কিছু কথাগুলি বলে গেছেন। এটি কিন্তু অ্যাকচুয়ালি চিত্র। মানে শুধু ব্যবসায়ীদের গালি দিতে খুব মজা লাগে, কারণ টাকা দেয় ব্যবসায়ীরা, 81% ইকোনমি সাপোর্ট দেয় ব্যবসায়ীরা, আর রাজস্ব বোর্ড, অমুক বোর্ড, এটা সব সাধু ফেরেস্তা। তারা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, কাগজ কলম নিয়ে বসে, বিজ্ঞ এক একজন শিক্ষিত, এই দেশে আর শিক্ষিত লোক নাই, সব কিছু এরাই বুঝে।
এইটাই হলো মূল চিত্র। এবং এই চিত্রটা হলো এই মিডিয়াম অ্যান্ড স্মল যারা ব্যবসায়ী তাদের উপরে এইটা প্রয়োগ করা হয়, এই অ্যাপ্লাই করা হয় তাদের উপরে। এখন এই অ্যাপ্লাই করা যখন হয় এই সংখ্যাটা সারা দেশেই হলো সবচেয়ে বেশি। আর যারা বড় লেভেলের ওই যেটা বললেন যে ব্যাংকের মালিক হয়ে গেছে, ব্যাংকের মালিক হয়েছে কি কোনো না কোনোভাবে টাকা সরকারি ব্যাংক থেকে আনছে, তাদের টেলিফোনে আসছে, এসে ব্যাংকের মালিক হয়ে গেছে, আর এইগুলি নিয়ে কোনো কথা বলেন না। আমরা জানি, আমি ডাইরেক্টলি নাম বললাম না, সবাই এখন জানেন, মুখে মুখেই এই মুখরোচক এই শব্দগুলি চলে আসছে। 6-7টা ব্যাংকের মালিক, সেই ব্যাংকটাও চলে গেছে, শেষ। 6-7টা ব্যাংক শেষ। আর একটা ব্যাংকে আবার বলছে যে এটাকেও আমরা ভালো করব, 1 বছরের ভেতর ভালো করব। সবাই বলতেছেন যে 6টা ব্যাংক তো করছেনি, আর ওইটা বাকি আছে। এখন আমরা চাইতেছি বাংলাদেশ ব্যাংকটা যে কবে ওই গ্রুপকে দিয়ে দিবে, বাংলাদেশ ব্যাংকটা দিলেই আমাদের 16 কলা পূর্ণ হয়ে যাবে না। আপনি বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেন না, সাংবাদিক ঢুকতে দেন না। আপনি কিসের জন্য দেয় না? তার কারণ পুরনো একটা কথা আছে যে আপনার অন্ধকার ঘরে যদি সাপ থাকে তাহলে সম্পূর্ণ ঘরটাই রিস্কি। কতগুলি কি সাপ আছে না আছে এইটা আর তখন বোঝা যায় না। তো আপনি অন্ধকারে রাখবেন। বাংলাদেশ ব্যাংক হলো স্টেট ব্যাংক, সেই ব্যাংক সারা পৃথিবীতে আছে, অনেক ব্যাংকই আছে এরকম, স্টেট ব্যাংকে সাংবাদিক যাইতে দেয় না। কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি এত স্ট্রং, সেইখানে তাদের বোর্ডে কথা বলতে হয়, সাংবাদিক যাওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, তারপরে হলো সংসদীয় কমিটি থাকে, সেইখানে জবাবদিহি করতে হয়। একজন মন্ত্রী ইচ্ছা করলেই সে মুহূর্তের ভিতরে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবে, এইরকম কোনো স্কোপ নাই। আমরা টানি এরকম কিছু কাহিনী, যেই কাহিনীগুলি সাধারণত ওই যে আমাদের সাথে একটু মিল রাখা যায়, এইরকম কাহিনীগুলি আমরা টানি, আর ভালোগুলিকে আমরা কখনো টানি না। তা আমাদের এই যে সেক্টর বলেন, ব্যাংক বলেন, আমলাতান্ত্রিক জটিলতা বলেন, রাজস্ব বিভাগ বলেন, আমার শোরুমে এসে, জুয়েলারি যেহেতু আমার শোরুমে এসে আমাদের সেলসম্যানদের কাছে রাজস্ব বোর্ডের একজন সুপারিনটেন্ডেন্ট এবং একজন ইন্সপেক্টর, এরা এই লেভেলের আর্টসে আইসা বলে যে আমরা তো ওই ইনকাম ট্যাক্সের লোকজন, আমাদের তো চা টা খাওয়ায়, আবার গিফটও দেয়, আর আমাদের কাছ থেকে মজুরি আর ভ্যাট ঠ্যাট কিন্তু রাখবেন না। তো ওরা যারা সেলসম্যান তারা তো ও মনে করছে যে এটা একটা সাংঘাতিক ব্যাপার, বড় অফিসার আবার কি করে। তো ওই সময় আমি ঢুকছি, আসার পরে তখন বলল যে এরকম এরকম, উনি খুব পায়ের উপরে পা রেখে তারপরে করলো। তখন স্বাভাবিকভাবে আমার ভিতরেও খুব ক্ষোভের জন্ম দিল যে তুমি ভ্যাট কালেকশন করো, ইনকাম ট্যাক্স কালেকশন করো, বা বিভিন্ন রকমের চাপ দাও ব্যবসায়ীদের, এখনো বলো যে তুমি দিবে না। তাহলে এইটার এই সিস্টেমটা কেন হলো? নিজের আগে সৎ হন আপনারা, তারপরে অন্যদেরকে বলেন। আপনি নিজেই তো অসৎ কাজ করতেছেন। এই যে অপ্রদর্শিত যে সমস্ত কথাগুলি বললেন, এটা তো দরকারই হয় না। কাদের জন্য করা হয়েছে দেখেন আপনি, হাজার হাজার কোটি টাকার মালিক আমরা নিউজে দেখি, অমুকে রাজনীতি করে, অমুকে কি যুবকের একটা পার্টি করে, মানে পার্টির একটা যুব পার্টির সাথে কোন রাজনৈতিক দল এটা বললাম না, তাদের 2000 কোটি টাকা অমুক জায়গাতে এইগুলি আছে, এই টাকাগুলি ক্যাসিনোতে টাকা আছে, এই টাকাগুলি এরা এই অপরিদর্শিত আয় এরা প্রদর্শন কখনোই করবে না। তারপরও দিচ্ছে, আনার জন্য দিচ্ছে। কিন্তু আপনাদের এই যে টাকাগুলি ব্যাংক লুট করা বলেন, এই যে আনফেয়ার মেন্স আর্ন করলো মাস্তানি করে বিভিন্ন, এই টাকাগুলি যদি দেশে থাকতো, দেশের মানুষকে কাজে লাগাইতো, এবং এই সরকারে যে সমস্ত অর্গানাইজেশন আছে যারা কালেক্ট করে, ভ্যাট কালেক্ট করে, অন্যান্য কিছু কালেক্ট করে, তারাও যদি সঠিকভাবে নিয়ম মেনে চলতো, তারা যদি সৎ হইতো, তাহলে এই যে বাজেট আমাদের বাংলাদেশে, এর অর্ধেক বাজেটে সুন্দর সঠিকভাবে যদি ব্যবহার করা যেত, এই টাকা দিয়ে আমাদের না, আমি একটা জিনিস আমাদের প্রশ্নের আগে আমাদের একটা ব্যাপারে আমি একটু সাবেক চেয়ারম্যান এনবিআরের তাতে আমি বুদ্ধি নেব, আমি কোনো মানে আইডিয়াটা নেব আর কি। আমার মাননীয় চেয়ারম্যান, আমরা এফবিসিসিআই, রিহাব, এনবিআর এবং পূর্ত মন্ত্রণালয়
আমরা একটা কমিটি করে একটা সুপারিশ করা হয়েছিল 5 বছর আগে। 5 বছর আগে করা হওয়ার পরে সেখানে আমাদের আমরা বুঝাইতে সক্ষম হয়েছিলাম যে আমাদের যে রেজিস্ট্রেশন ফিটা আমরা যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয় এটা কিন্তু টোটালি বন্ধ, প্রায় অলমোস্ট বন্ধ আর কি, বিকজ ওই রেজিস্ট্রেশন হাই থেকে এটা হয় না। গেইন ট্যাক্স যেটি এখানে অনেকগুলো ট্যাক্স থাকে, গেইন ট্যাক্স আছে, বিভিন্ন ট্যাক্স মিলায় প্রায় 12 থেকে 14% আর কি খাতোয়ারি মানে জায়গা ইয়েতে। তখন এইটাকে 7% করা হলো আমাদের সবাই মতামত নিয়ে। এনবিআর কিন্তু চেয়ার করছে আর কি, এনবিআর একজন মেম্বার বা এরকম কেউ হবে আর কি, ওইটা এনবিআর মানলো। এইটা আমরা লাস্ট 5 বছর ধরে চেষ্টা করতেছি, এটাকে আমরা বুঝালাম যে এইটা যদি 7% করে দেওয়া হয় তাহলে আপনার রেজিস্ট্রেশনটা বেড়ে যাবে, সরকারের অনেক টাকা আসবে, প্লাস কি বলে এই যে ধরেন ওনার একটা ফ্ল্যাট উনি রেজিস্ট্রেশন করতেছে না, উনি তো মারাও যেতে পারে, একটা লিটিগেশনের ব্যাপার থাকতে পারে, এটা কে মালিক হবে, তো অনেকগুলো আমরা জিনিস বোঝানোর পর তারা বুঝছে এবং টাকার অঙ্কও বেড়ে যাবে, হয়তো ডবলও হবে। কিন্তু এটা কোনোবারই ইমপ্লিমেন্ট হয়। এবারও আমরা বলতেছি কেন এটা আপনি থাকলে কি করতেন, আমার কাছে এটাই প্রশ্ন, যেহেতু আজকে আপনাকে পেয়ে গেলাম এই জন্য যে এটা কি আসলে আমরা কোন অন্যায় হচ্ছে নাকি আপনি থাকলে কি করতেন, বা এনবিআর কিন্তু ইনভলভ এই ইয়েতে, এটার আসলে যৌক্তিকতা আছে কিনা বা এরকম এটা কি যৌক্তিকতা আছে কিনা। আমি থাকলে কি করতাম, এটা তো ইফস এন্ড বার্ডসের উপর নির্ভর করে। আমার প্রথম জবাবটা হবে আপনাদের সেই বৈঠকে আমি যদি প্রতিনিধিত্ব করে রাজি হয়ে আসি। আপনি তো রাজি হয়েছেন, হ্যাঁ, মানে আপনার প্রতিনিধি তো রাজি হয়েছে। আমি যদি রাজি হয়ে আসি, আমার প্রতিনিধি মানে তো আমি রাজি হয়েছে, তো আমি রাজি হয়ে সেখানে যদি মিনিটসে সই করি, আমি থাকলে আমি এটা ইমপ্লিমেন্ট করতাম, কারণ আমি কমিটমেন্ট, তো আমি তো রাজি হয়েছি। এখন আমি ডেভিয়েট করছি কেন আমি জানবো না। তো আমি যদি বৈঠকে থেকে রাজি হই, বুঝে শুনে তো রাজি হয়েছি, আমি ইমপ্লিমেন্ট করতাম। এখন কেন করছি না বলতে পারবো না, পরিষ্কার কথা, কারণ আমি রাজি হওয়ার সময় তো চিন্তা ভাবনা করেই রাজি হয়েছি, এখন করবো না কেন? তাহলে এটা হইল কমিটমেন্ট ফেল করতেছি, একটা জিনিস করার আদিক থেকে সরে আসলাম, এটা ঠিক না। এটা এখন আমি যেটা জবাব দিতে নাই, এখন দেখেন আমি যেটা বলি, এটা আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই যে যেহেতু আমি আমার সেক্টর সম্বন্ধে বলি আর কি, আমার এই সেক্টরটা কিন্তু আপনার এই রিয়েল এস্টেট সেক্টরটা এটা কিন্তু জাতীয় অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখে। শুধু আমি একলা না, এর সাথে কিন্তু অনেকগুলো সেক্টর জড়িত। এবং আপনি দেখেন অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা জিনিস ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই আপনি করতে পারবেন না। তো এই বাসস্থানটা আমরা করতেছি, এবং এই যে আপনি ঢাকা বলেন, কক্সবাজার বলেন, আজকে আমি একটা খালি উদাহরণ দিই, আমরা যদি কক্সবাজার না যেতাম, আমরা যদি ওখানে হোটেল না করতাম, এই যে আপনি শীতের মধ্যে কিন্তু প্রত্যেক শীতে কিন্তু ওখানে এখন পাওয়া যায় না, কি বলে রুম পাওয়া যায় না। আর আমরা না গেলে কি অবস্থা হতো, এই টাকাগুলো কোথায় চলে, সব তো ব্যাংকক, কলকাতা, অন্য জায়গায় চলে, এই যে লোকগুলারে আমরা ওখানে নিয়ে যাচ্ছি দেশে, এবং সাথে সাথে দেশের অর্থনীতিটাকে আমরা চাঙ্গা করতেছি। আমাদের এই সেক্টরটা, এটার সাথে কিন্তু অনেকগুলো সেক্টর জড়িত। তা আমি মনে করি যে এই সেক্টরের সাথে আগামীতে যে দেশ, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়ার স্বপ্ন দেখছে, এই দেশ গড়ার একটা অংশ কিন্তু আমরাও কিন্তু দেশ গড়তেছি। আমার প্রশ্ন ছিল যে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো দুর্বল হতে আপনার আবাসন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আপনার কি মনে হয়? না, ব্যাংকের আবাসন খাত কোনো ক্ষতি হয় না, বিকজ আবাসন খাতকে কোনো ঋণই দেয় না, ব্যাংক লোনই দেয় না, ওরা গেলেই কি আর না গেলে কি, আমাদের কোনো ক্ষতি হয় না। যে কিনে ফ্ল্যাটে তাকে তো দেয় না, তাকেও দেয় না, আগে দিত, এখন দেয় না, নিরুৎসাহী। এটা আবার একটা কারণ আছে, এটার কারণ আমি বলি। এখন আপনি আপনি নিজেই লোন নিছেন কত, 1 কোটি টাকা বা কত জন নিছেন, 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লাখ টাকা লোন নিছেন। 1 কোটি 20 লাখ টাকা লোন নিয়ে আপনি কয় টাকা আপনি ওই যে আপনি বললেন নাকি নোট দিতে হয়, কয় টাকা আপনি নোট দিবেন? আপনি এখন যদি ব্যাংক 100 কোটি টাকা লোন নেয়, 100 কোটি টাকা 200 কোটি টাকা যদি ব্যাংক দেয়, সেখানে কিন্তু ব্যাংক খুব খুশি। আর 1 কোটি 1.5 কোটি লোন নিয়ে নিয়ে এই কাগজ দাও, এই দাও, আর ওই যে লোক লোন নেবে, ধরেন একজন স্কুলের মাস্টার, সে কিছু টাকা পাইছে, যায় ব্যাংকে যাবে, ডেলি যায়, ডেলি 3-4 দিন যাওয়ার পর স্যান্ডেল ছিঁড়ে যাবে, জুতা ছিঁড়ে যাবে, তো ওই আর পরে আর ওই লোন নিতে যায় না।
আপনারটা পাইছেন, আপনার কাছে আপনি তো বললেন আপনি অনেকগুলা 3-4টা বন্ধক দিচ্ছেন জিনিসপত্র, আপনার সুন্দরী মহিলা গেছে, এই জন্য আপনার লোনটা দিছে। এখন সবার পক্ষে এটা সম্ভব না, দিছে এবং নিছে। এই জন্য উনি যে প্রশ্নটা করলো যে আমাদের সাথে ব্যাংকের কোনো সংযোগই নেই এবং আমাদের আবাসন কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন ব্যাংকের নর্মস কি, ব্যাংকের নিয়মটা, যে আমি আপনাকে কিন্তু একটা প্রশ্ন করছিলাম যে আপনার ওই সম্পত্তিটার দাম কত, নিশ্চয়ই যদি 2 কোটি টাকা 1 কোটি টাকা দিয়ে থাকে সম্পত্তিটার দাম কিন্তু 2 কোটি টাকা। ব্যাংকের নিয়ম হচ্ছে যদি 2 কোটি টাকার সম্পত্তি হয় ব্যাংক তাহলে 1 কোটি টাকা দিবে, 50% দিবে। তাহলে কি হলো, একেবারে সিকিউর, এখানে তো কোনো নাই, কি বলে টাকা মার যাওয়ার কোনো কিছু নেই। উনি টাকা না দিলে ওনার ছেলে, ওরা তো গ্যারান্টার আছে, ওনার ওই জমিটাও নিয়ে যাবে। উনি যদি টাকা ঠিক মতো না দেয়, যে জমি রাখছে জমিটা তো নিশ্চয়ই মর্টগেজ দিচ্ছে না, তাছাড়া তো দিবে না। এখন তারপর আপনি আমাকে আসবি যে আপনার টাকা দেয় না কেন, একটাই কারণ, এখানে এই কারণে টাকা দেয় না। ওই আপনি 2 লাখ 3 লাখ টাকা নিয়ে এত ঝামেলার মধ্যে ব্যাংক যাইতে চায় না। 2500 কোটি টাকা লোন নিয়ে যায়, মাত্র 1 মাসের 1.5 মাসের ট্রেড লাইসেন্সের এগেইনস্টে 2500 কোটি টাকা এরকম কাগজপত্র চাবে। একজন বলতেছিল কত আলোচনা কোন মুদি দোকানদার এমন কাগজপত্র চাইবে কি ওর লোনের দিকে যাবে 7 না। কোটি না 10 কত কোটি নিয়ে গেল না এক মুদি। এই জন্য কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে ব্যাংক কিন্তু এই খাতে লোন দিলে সবচেয়ে সিকিউর, ওই আপনার ওই হলমার্কের যে কাগজপত্র নাই তারে টাকা দিয়ে যেরকম আনসিকিউর, এটা হচ্ছে একদম সিকিউর জায়গা, এখানে আপনার টাকা দিলে টাকা ফেরত পাবেন, বিকজ আপনি তো আগেই তার 2 কোটি টাকার মর্গেজ নিয়ে 1 কোটি টাকা দিচ্ছেন, না দিলে আপনি 2 কোটি টাকার মর্গেজ বিক্রি করে ফেলে দেবেন। এর মধ্যে নয়, এখানে তো ব্যাংক ইজিলি লোন দিতে পারে কিন্তু দেয় না। আর আমরাও আর এতে এটা নিয়ে বলিও না, আর অনেক বলছি। এবং ওই যে আবাসন খাতের প্রসারের জন্য ব্যাংক লোন তো অবশ্যই প্রয়োজন আছে, বিশ্বের অন্য দেশগুলোর দিকে যদি আমরা তাকাই। অবশ্যই আপনি পৃথিবীর কোনো দেশে এই পকেটের টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাট কিনে না, ঋণ নিতেই হবে। এই যে বাইরে ঋণ নিচ্ছে না, তার পকেটের টাকা দিয়ে তাকে ঋণ নিতেই হয়েছে। আপনি আজকে আমেরিকায় যান, আপনার কোনো ভাই ব্রাদার যদি আমেরিকা যায়, আপনি 6 মাস পরই ফোন করবে যে আমি গাড়ি কিনছি, বাড়ি কিনছি, বিকজ তারা লং ইয়েতে লোন পায়, দীর্ঘমেয়াদী লোন। একটা লোন দিলে যেমন 1 কোটি টাকা দিতে হবে 20 বছর পরে, আবার সুদের হার কম, সুদের হারও কিন্তু কম, তাতে তার গায়ে ওইখানে সিস্টেম আছে, ভাড়ার টাকা লিমিট আছে কার কত সে ভাড়ার টাকা দিয়ে ইয়ারলি আর্নিং কেমন বাড়ি কিনতেছে, মানে ভাড়ার টাকা দিয়ে সে বাড়ি বানাচ্ছে থাকতে পারছে। জি লিয়াকত ভাই, আপনার কাছে আমি আবার আসবো। নিজাম ভাই, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা একটু ব্যবসা বাণিজ্যের দিকে ফোকাস করতে চাই। আপনি যেহেতু ব্যবসায়ী, আপনার আসলে তো আমাদের কাছে হলো কি যে আমরা যারা মিড লেভেলে বিজনেস করি, আমাদের ব্যবসা করাটাই একটা অপরাধ। আমরা মনে হয় যে একটা পাপ করেছি বা অপরাধ করেছি। আমাদের হয়তো 4র্থ শ্রেণীর কর্মচারী, 2য় শ্রেণীর কর্মচারী, 3য় শ্রেণীর কর্মচারী হওয়া ভালো ছিল। তার কারণটা হলো যে আমরা আজকে দেখেন আমাদের যে রেভিনিউ আমরা আর্ন করি, সেখান থেকে কিন্তু আমরা সরকারের এই ডেভেলপমেন্টের একটা অংশীদার ব্যবসায়ীরা। এখন এখানে এই যে আমাদের ভাই যে বললেন জুয়েলারি সমিতির, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে আমরা যখন একজন অফিসারের কাছে যাই আমাদের সেক্টর নিয়ে কথা বলার জন্য, তখন আমাদেরকে খুব অসহায় মনে হয়। তার কারণ সে আমাদেরকে ট্রিট করে যে আমরা যেন অপরাধ করেছি, বা আমরা চুরি করেছি, বা আমরা খারাপ কিছু করেছি, আমরা এই দেশের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসী ভাই বেরাদার হব, এইরকম আমাদের সাথে আচরণটা আসে। এই যে বেসটা আমাদের, এই বেসটাই আমরা এখন পর্যন্ত আসলে আমাদের মানে এটা চেঞ্জ করা হয় নাই। আমরা আসলে সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে, কিন্তু এই জায়গাগুলিকে পারা যাচ্ছে না। দেখেন, আমরা যদি একটা জায়গায় যাই, একজন ব্যবসায়ী, আপনি বিদেশে যাবেন, তাকে কি অনার দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা অ্যাম্বাসিতে একজন বিজনেস কাউন্সিলর আছে। তার কাজটা কি? ওখানে সে একটা গাড়ি অ্যাফোর্ড করবে, একটা বাড়ি অ্যাফোর্ড করবে, রেন্ট নেবে, এইটা কিন্তু কাজ না। তার কাজটাই হচ্ছে যে ওখানে আমাদের দেশ থেকে কোন ব্যবসায়ী যাচ্ছে, তাকে কিভাবে তার ওই ব্যবসায়ীর অনুসন্ধানগুলি তাকে সঠিক তথ্য উপাদান দেওয়া উচিত, এবং ওখান থেকে কি বিজনেস বাংলাদেশে নিয়ে আসা উচিত, এই কাজগুলি। এখন আমার একদম সিস্টেমটাই এমন হয়েছে যে আমি আসলে চেয়ারে বসলাম, আমার সরকার বসাই দিয়েছে, আমি এখন দায় সারা। আসলে সরকারের যে ভাবমূর্তি উজ্জ্বল করা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, দেশের রাষ্ট্রীয় কিছু দায়িত্ব পালন করা, সেটাও কিন্তু একটা ইমানি দায়িত্ব আমি মনে করি। অনেক জায়গা আছে, আবার অনেক জায়গায় নেই যে তা না।
ম্যাক্সিমাম ধরেন আমরা মিডল ইস্টে গেলে আমরা সেই সাপোর্টটা পাই। যেমন আমাদের সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসেডার মাননীয় রাষ্ট্রদূত আবু জাফর সাহেব, ওনার কাছে যখন আমরা যাই, উনি কিন্তু আমাদের কিছুদিন আগে আমাকে শিপ বিল্ডিংয়ের ব্যাপারে উনি একটা এগ্রিমেন্ট করাই দিয়েছেন সৌদির সঙ্গে। উনি কিন্তু চেষ্টা করে এরকমের যদি সব জায়গায় ডায়নামিক যদি আমাদের রাষ্ট্রদূতগুলো হতো, আমাদের বিজনেস কাউন্সিলররা হতো, তাহলে কিন্তু আমাদের বিদেশ থেকে অনেক ব্যবসা আসতো। তার কারণ মানুষের একটা এখন ধারণা যে এখন আমাদের একটা আমরা রিচ ম্যানের দিকে যাচ্ছি, বাংলাদেশে খুব রিচের দিকে যাচ্ছে। তো এই জায়গাটা মানুষের পারসেপশন যে বাংলাদেশ অনেক বড় একটা ভালো একটা কান্ট্রি হতে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি, আমরা গ্যাস পাচ্ছি, গ্যাসের সাবসিডি দিয়ে আমরা এলএনজি নিয়ে আসতেছি। আজকে সিএনজি যদি না থাকতো তাহলে এলএনজি বন্ধ হয়ে যেত, কারণ সিএনজির জন্য এলএনজি দিয়া এই খাতে ভর্তুকি দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি টিকে রাখা লাগতেছে। তো সেই সকল বিষয়গুলি কিন্তু সরকার সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনিক যে সাপোর্টটা এটি কিন্তু আমরা পাই না, যথার্থ পাই না। যথার্থ না পাওয়ার কারণেই কিন্তু আমরা এই আজকে বিলুপ্তির দিকে যাচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রি সেক্টরটা। এই দেশে দেখবেন যে কিছুদিনের ভিতরে অনেক ইন্ডাস্ট্রির মালিকরা শুয়ে পড়ছে। তার কারণ করোনায় বড় ধরনের একটা এফেক্ট আসছে, 2 বছর থেকে 2.5 বছর করোনার সেই এফেক্ট। করোনার পরে আইসা ট্যাক্স ভ্যাটের বড় একটা ঝামেলার ভিতরে সবাই জড়াই গেছে, কারণ ওই 3 বছরের ফাইল তো সবারই আপ টু ডেট ছিল না, ওই জায়গা থেকে গলদ শুরু হয়ে গেছে। এখন সেইটা নিয়ে একটা ঝামেলার ভিতরে সবাই আছে। এরপরে দেখেন আপনি ব্যাংকিং, মাতলুব আহমেদ যখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন তখন 9% সিঙ্গেল ডিজিটে আমাদেরকে ব্যাংকের ইন্টারেস্টে আমরা লোন পেয়েছি। এখন সেইটা কিন্তু আস্তে 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 ঠিক জুন জুলাইতে যাবেন 15% হয়ে যাবে। তাহলে 9 থেকে 15-এ যাচ্ছে, তার মানেই হচ্ছে 6% বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সেখানে কিন্তু দায় সারা। বাংলাদেশ ব্যাংকের একটাই বক্তব্য, আপনারা যে ব্যাংকের ঋণ নিয়েছেন, ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কের ভিত্তিতে যা খুশি তা করেন। তার মানেই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং যে ছিল সেই জায়গাটা, যে একটা রেগুলেটরি বোর্ড, যে আমি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি ধরতে পারবো, কাস্টমারকেও ধরতে পারবো, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা জরুরিভাবে হস্তক্ষেপ করা উচিত। যত রকমের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এবং লিজিং কোম্পানি রয়েছে, সবগুলো একটি কমিশন করা উচিত আলাদা। বাংলাদেশ ব্যাংককেও সেই কমিশনের আওতা নিয়ে আসা উচিত, কারণ সেন্ট্রাল ব্যাংক কিন্তু আগে সেই সেন্ট্রাল ব্যাংকের জায়গায় নেই। তো সেই সেন্ট্রাল ব্যাংকেও সেই পলিসিতে কমিশনে নিয়ে এসে কমিশনে ইন্ডিপেন্ডেন্ট একটা এখানে প্ল্যাটফর্ম তৈরি করা উচিত, যে আমি ব্যবসায়ী লোন নিলাম, আমার জবাবদিহিতা, ব্যাংক যে ঋণ দিল তারও জবাবদিহিতা, প্লাস ব্যাংকের অনিয়ম দুর্নীতি। আজকে আমি লোন নিচ্ছি 2 কোটি টাকা, আবার কিন্তু চেক নিয়ে নিচ্ছে, আমার সিকিউরিটি আছে 5 কোটি টাকার, এগেনস্টে সে 50% দিচ্ছে ফোর্স ভ্যালু, তার তো ফোর্স ভ্যালুর উপর সে লোনটা দিচ্ছে। তো ফোর্স ভ্যালুর পরে কিন্তু সে আমার কাছ থেকে কিন্তু সে অপরাধযোগ্য একটা ক্রাইম করতেছে, সে আমার কাছ থেকে কিন্তু চেক আবার সাইন করে নিচ্ছে। আমার কিন্তু ল্যান্ডও মর্গেজ দেওয়া হলো, ল্যান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার অফ অ্যাটর্নি সেল করার পারমিশন নিয়ে নিল, কিন্তু এরপরে কিন্তু আবার আমি তাকে চেকও দিয়ে দিলাম। তার মানে সে কিন্তু আমাকে 3 বারে আটকাই নিল। এই বিষয়গুলো কি সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন আছে কি না? আজকে দেখেন আপনি এলসি নিয়ে যে সমস্যাটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন যে এক্সপোর্ট করবে, এক্সপোর্টের এগেনস্টে যে ডলারটা আসবে ওই ডলার দিয়েই আবার সে ইম্পোর্ট করতে পারবে। সেখানে একটা বড় প্রবলেম হয়েছে কি, কিছু প্রাইভেট ব্যাংক তারা আবার ব্যবসা শুরু করছে। সে ব্যবসাটা হলো 110 টাকা আমি ডলারের সরকারি ভ্যালু রেট, আমি যখন এলসি খুলতে যাব আমাকে 122 টাকা 25 টাকা দিতে হবে। এখন 1 কোটি টাকার যদি আমি মাল নিয়ে আসি বলেন, তা আমার এখানে প্রফিট 15% কি হবে, 20% হবে, 10%, 5% প্রফিট করা ইম্পোর্টে খুব টাফ। সব কিছু দিয়ে যদি জেনুইনভাবে কেউ বিজনেস করে সেক্টর রয়, তো সেখানে আমাকে যদি ব্যাংকের ওই রেশিও অনুযায়ী 1,10,000 টাকায় 1,25,000 টাকা পেমেন্ট করতে হয় ব্যাংকে, 15% তো ব্যাংক নিয়ে গেল। এই 15% টাকা কিন্তু সরকারের নীতিমালার বাহিরে, এবং এই 15% টাকাই কিন্তু ওই যে প্রাইভেট ব্যাংক বেশি নিয়েছে তাদের পকেটে ঢুকছে। এটা কিন্তু সরকারের নীতিমালা আচরণ ব্যত্যয় ঘটাইছে তারা। এদেরকে এইগুলির জন্যই হলো এই কমিশন করা। আমরা আর একটা বিরতি নিতে চাই। বিরোধী যারা আছেন তারা এলসি খুলতে পারছেন না, বা সরকারি নির্ধারিত যে রেট তার চেয়েও বেশি তাদেরকে দিতে হচ্ছে। আপনার যে পয়েন্টগুলো উঠলো সেগুলোর মধ্যে সবচেয়ে বড় জিনিস দৃষ্টি আসে যেটা, সেটা হলো সুশাসন নেই, এর পরিণতিতে সবটা হচ্ছে। তার মানে যথাস্থানে যথা ব্যক্তি নাই। এই যে কথা উঠতেছে বাংলাদেশ ব্যাংক নিয়ে,
এটা তো বাংলাদেশ ব্যাংকে ইনসিডেন্টালি আমি ছিলাম। ওই যে 1976 সালে 14 অক্টোবর জয়েন করেছিলাম, তখন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 80 জন ক্লাস 1 অফিসার নিয়েছিল। গভর্নর ছিলেন নাজির আহমদ সাহেব। হি ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই প্রেসিডেন্ট জিয়া যে বাংলাদেশ ব্যাংকের জন্য পিএসসির মাধ্যমে একটা ব্রাইট ব্যাংক নিয়ে আসতে হবে। তো ওই সময় বাংলাদেশ ব্যাংকে চাকরি করে আমার একটা ধারণা হয়েছিল যে বেহেশতে চাকরি করে গেলে হকভাবে প্রথম অবস্থায় বাংলাদেশ ব্যাংকের লোকগুলা বেহেশতে যাবে। আমি 2.5 বছর মতো করেছি। শুধু আমরা বলতাম যে আমাদের এক ভাই ছিল, নাম বলবো না, যে ওনারে বেহেশতের গেটে দারোয়ান একটু আটকাতে পারে, কারণ উনি ব্যবসায়ীর কাজ টাজ করার সময় ফাস্টফুড এন্ডোর্স করার সময় একটু চাইনিজ খেতে যেতেন। এই যে চাইনিজ খেতে যেতেন এটাই উঠল তার দুদকে যাওয়ার বা গেটে আটকায় দেওয়ার, এটাই ছিল আমাদের কাছে বড় ব্যাপার যে উনি চাইনিজ খেতে যান। তাহলে কোন পর্যায়ে ছিল? চাইনিজ খাওয়াটাই একটা বড় অপরাধ ছিল, আর বাকিটা ছিল সবাই বেহেশতে যাবে। তো সেই বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট যদি একাধারে আওয়ামী লীগ সরকার 15-20 বছর কয়েক মেয়াদ থাকার পরে একটা গভর্নর দিতে পারে না, ফজলে কবিরকে পরে আইন বদলাইয়া আরও রাখে। কেন রাখে? পরে শোনা গেল যে রৌফকে নাকি আবার গভর্নরকে আনতে হবে ওখান থেকে, বয়স টাবার করার এসব কারণে করছে। তাহলে সুশাসনের অভাব। একটা গভর্নরের জন্য আবার আইন বদলাইয়ে বয়স বাড়াতে হইল, করে পরে আরেকজনকে আনলো। তো এখন বাংলাদেশ ব্যাংক যদি তার রেগুলেটরি কন্ট্রোল না রাখে তাহলে যা ঘটার তা ঘটবে, ব্যাংকগুলার অন্যগুলো কন্ট্রোল করতে পারতেছে না। আবার বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংকের অনুমোদন দেওয়ার সময় শক্তভাবে আর্থিক নীতিগুলো ফলো না করে তাহলে যা ঘটার ঘটবে। এই যে এখন ব্যাংকগুলা ওই যে পলিটিক্যাল কম্প্রোমাইজ বলে মুহিত সাহেব বলতেন যে পলিটিক্যাল কম্প্রোমাইজ দেওয়া লাগছে, এই লাগছে, এখন লাঠি উঠতেছে, একটা কাঁধে একটা উঠবে, এক কানা খোঁড়া আর এক লুলা ওই বড়টার উপরে উঠে এটারও চাপাই নামে এই অবস্থা যাবে। এখন সুশাসন কে দেখবে? সরকার দেখে। তাহলে ফেলিয়ার যেটা হচ্ছে ঠিক জায়গায় ঠিক ব্যক্তি নেই। কী জন্য হচ্ছে? সরকারের জন্য হচ্ছে। এবং কী জন্য হচ্ছে? দলবাজির জন্য হচ্ছে। এই যে বলা হইতেছে যে ইনারা উপরে সবসময় কায়দা করে কথা বলে, তো ওনারা যে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, নিচের দিকে শুধু হয় না। কেন হয় না? নিচের দিকে লোক এগুলা কি আসমান থেকে নাছিল? পোস্টিং কে দিতেছে? আপনার যখন থেকে সিভিল সার্ভিসের মধ্যে দলীয়করণ শুরু হয়ে গেল, প্রথম খালেদা জিয়ার প্রথম আমল 91 থেকে আলী বাজাদ, বিএনপি, নামের পাশে এ, নামের পাশে বি, নামের পাশে জে, এসব লেখা শুরু হইলো, তখন থেকে বিভাজন হইল। তো বিভাজন করতে গিয়ে আপনি অপদার্থ লোককে একটা ভালো জায়গায় পোস্টিং দিচ্ছেন, ও তো কাজে বুঝে না, পারবে কেমনে? সেখানে তো শক্ত হইতে পারছে না। শক্ত হওয়ার মতো লোক ঠিক জায়গায় দিতে হয়। এটা একটা যেটা। এখন আপনি যেটা বললেন একটা হয়রানির ব্যাপার আছে যে ট্যাক্স কালেকশান বা ব্যাট কালেকশান। এখন লার্জ ইউনিট যেটা ওনাদের, সেগুলাতে তো একটা বড় পর্যায়ে চলছে। ছোটোগুলাতে কালেকশানের মধ্যে ওই যেটা আমি প্রথমে বললাম, আন্ডারহ্যান্ড ডিলিং যদি থাকে, দুই পক্ষের যদি আপোষ থাকে, আনোয়ার সাহেবের ওইখানে যদি ইন্সপেক্টর গিয়ে পায়ের উপর পা উঠায় বসে বলে, তাহলে সে সাহসটা কোথার থেকে পেল? সে আরেকখানে এরকম বসে শেয়ার করে আসছে। ওই আনোয়ার সাহেব না আরেক সাহেব, রহিম করিম সাহেব, তাকে সেভাবে প্যাট্রোনাইজ করেছে। ওইটা করার প্রেক্ষিতে তো সেটা করতে পারছে। যদি আপনার ওনারা সেই প্যাট্রোনাইজটা না করে তাহলে এটা হতো না। আমি নিজে দেখেছি, যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখেছি, তো ওখানে প্যাট্রোনাইজ যদি আপনি না করেন নিচের দিকের অনেকগুলো এরকম উঠতে পারে না। মানে প্যাট্রোনাইজ কারা করে? কারা করে? আপনি করেন না, আপনি করেন না, আপনার আরো ভাই। আমাদেরকে ব্যবসায়ীদের প্যাট্রোনাইজ কখনোই করে না। আপনার করাপশনটার মধ্যে আপনি কে টাকা করাপশনের দিচ্ছে? সুযোগটা দেন। হ্যাঁ, আপনি সেই করাপশন করার সুযোগটা আমাকে দেন। দায়িত্ব তো রাষ্ট্র বসাইছে আপনাকে পাহারা দিবার জন্য। এই তো শেয়ারিং হচ্ছে এখানে। না, আপনাকে শুনেন, দায়িত্ব দিচ্ছে আমি রাষ্ট্র শুধু- পাহারা দিবার জন্য, আমাকে সঠিকভাবে চলার জন্য। হ্যাঁ। কিন্তু আপনি সেই সঠিকভাবে আমাকে চালাচ্ছেন না। রাষ্ট্র ব্যবস্থাটাতেই, রাষ্ট্রের যে ব্যবস্থা কাঠামো, সেইখানে একজন অফিসার থাকবেন, তারা সঠিকভাবে সেটার জবাব দেশকে চালাবে। আপনার সেটার জবাব আমি অল্প আগে দিয়েছি। রাইট জায়গায় রাইট লোক তো নাই। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানেই তো এটা শেয়ারিং হচ্ছে। রাইট জায়গায় রাইট লোক না থাকলে যেটা হয় সেটা হবে। আমি স্মাগলিং হয়ে সোনা আপনি কি আসলো 10 কেজি, আপনি এয়ারপোর্ট দিয়ে সোনা 10 কেজি আসলো, বললো যে আপনার ট্যাক্স দিতে হবে না, আমার দিয়ে দেন। ও সুযোগ তো পাবে। হ্যাঁ, আপনি সেটা বলছেন কেন? ওই যে সোনা কোথার থেকে চলে গেল না, হ্যাঁ। কে দায়ী? আমাকে একবার জিজ্ঞেস করতেছিল যে এটা একটা সাক্ষাৎ দেন। আমি বাবা, সোনা কি নিজে হাঁটতে পারে? হ্যাঁ, হ্যাঁ। সোনা কি নিজে বল থেকে বাইরে চলে গেছে? তো কে দায়ী আপনি বুঝতেছেন না?
ওরা যারা পাহারা দিছে তারাই এটা ভাগ বাটোয়ারা করছে। তো এখন তাদেরকে ধরতেছে না কে? সবগুলো একটা গ্রুপের মধ্যে আছে, তাদেরকে প্রশ্রয় কে দিচ্ছে? একটা গ্রুপে আছে। তাহলে এটা চেইনের মধ্যে হইলে আপনি কিছু করতে পারবেন না। আর আমাদের সিস্টেমটা হয়ে গেছে আসলে আগ থেকে একটা বিচার বিভাগ, মনে করেন এই দেশের এগুলা বললে তো উনিরা খেপে যায় যে যেই দেশের প্রধান বিচারপতি আবার চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়, নজির আছে না? হ্যাঁ, প্রধান বিচারপতি সিএমএলএ হয়ে গেল না, আবার প্রধান বিচারপতি কি মামলায় ধরে দোষী হয়ে চলে গেল না। তো এটা ব্যক্তির জন্য ঘটে, ডিপার্টমেন্ট না। তাহলে সিস্টেমটাতে আপনার সেক্রেটারি বলেন, যেখানে বলেন, ওই যে যেটা রটেন বলছেন, রটেন সিস্টেমের মধ্যে শেয়ারিং চলতেছে। বদিউর রহমান, আলোচনা শেষ করতে চাই আমরা। জি, কঠোর হওয়া দরকার পলিটিক্যাল নেতৃত্বে, সেটা কঠোর হচ্ছে না তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম কেমন বাজেট চাই, শেষ দিকে চলে এসেছি। আপনি জানেন যে ডলারের দাম অর্থাৎ সরকার নীতিতে 110 টাকা থেকে 117 টাকা করা হলো, 7 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এর আসলে ভুক্তভোগী কারা হবে? ব্যবসায়ীরা। আসলে যে দেখেন, এই ডলারের ব্যাপারটা বলেন, অন্যান্য কিছু বলেন, আমাদের রিজার্ভ এখন কত? এই গত পরশু দিনই অনেকগুলো পত্রিকা বের হয়েছে, মানে একেবারেই নিট যেই রিজার্ভ সেটা $13 বিলিয়ন নিচে। $13 বিলিয়ন। এই যে 18 কোটি লোকের দেশে $13 বিলিয়ন মানে কি যেমন তেমন একটা, যেখানে আপনি এত সাশ্রয় করে, এত কাট সিট করে, এত চেপে ধরে, তারপরে আপনি আনছেন $500 কোটি নিচে, আপনার মান্থলি চলে না। তার কারণ এই দেশ হলো ইম্পোর্ট নির্ভর, এক্সপোর্ট নির্ভর তো না। তো এই যে $200 কোটি সেভ করার পরও আপনার যদি এইরকম মান্থলি $200 কোটি সেভ হচ্ছে এত কিছুর পরে, খেজুর খাইলেন আপনি রোজার মাসে, যেইটা হলো 1 মাসই তো রোজার মাসে খায়, এই খেজুরের উপরে ট্যাক্স বসাই দিলেন যে আপনি চলতে পারতেছেন না। ধর্মপ্রাণ মুসলমানরা, তাদের একটা আবেগ থাকে যে খেজুর খাওয়াটা বড় একটা কিছু না, কিন্তু ওই আবেগটায় যে আমি ইফতারের সময় একটা খেজুর যদি খাই, আমার জন্য এটা মনের তৃপ্তি, আমি একটা সোয়াব হইল, এই সুন্নত। এখন এই সুন্নতটা উপরও আপনি ট্যাক্স বসাই দিছেন, তার কারণে আপনার ফান্ড চলে যাচ্ছে। তারপরে এইরকম অবস্থা কেন হইল? বাংলাদেশ ব্যাংকে আপনি ঢুকতে দেন না তথ্য জানার জন্য, এই আমেরিকান অ্যাম্বাসেডার ওই দিন গেল, সুর করে ঢুকতে দিয়ে দিচ্ছেন। তার কারণ এটা তো বড় জায়গা, ওইখানের দমক আপনার যতই বলেন, ওই জায়গার দমক আপনি সহ্য করতে পারবেন না। তারা যেইভাবে হোক তাদের সাথে কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হয়। আর আমাদের দেশের যারা আছেন, সাংবাদিকরা বলেন, আমাদের দেশের মানুষরা আপনার কাছে তথ্য পাবে না। আমি যেহেতু জুয়েলারি সেক্টরের 5-6 বছর আগের ঘটনা, একটা মিটিংয়ে গেলাম বাংলাদেশ ব্যাংকে, ওইখানে ফরেন এক্সচেঞ্জের যিনি দায়িত্বে ছিলেন, একজন জিএম, ওনার সাথে আমাদের এই গোল্ডের ব্যাপার নিয়ে বিভিন্ন কথা হইলো, ওই ডিলারশিপ লাইসেন্সের ব্যাপারে কথা প্রসঙ্গে উঠলো যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গোল্ড কত আছে। আমি একবার 27 কেজি গোল্ড অকশনে কিনেছিলাম। তো ওনার কাছে বললাম যে আপনাদের কিভাবে, পত্রিকায় দেখলাম 40% গোল্ড আছে, একটা এয়ারপোর্টে সিজ করছেন, সেই গোল্ড আপনি টেস্ট করে পাইছেন 40%। কোনো আহম্মক আছে পৃথিবীতে যে যদি স্মাগলিং করে সে 40% গোল্ড আনবে কেন? হয় আনবে পিওর, না হলে অন্য কোনো ভালো একটা কিছু আনবে 40%। আর পৃথিবীর কোথাও গোল্ডে কিন্তু পার্সেন্টেজ হিসাবে কখনো অর্নামেন্ট হয় না, কোনোদিনও কোনো কিছু হয় না, হয় ক্যারেটে। 24 ক্যারেট হলো কনস্ট্যান্ট, পিওর গোল্ড হলো 24 ক্যারেট। 24 ভাগের কত ভাগ গোল্ড যত থাকে, যেমন 22 ভাগ গোল্ড আছে, 2 ভাগ আছে খাদ, ওইটাকে বলে 22 ক্যারেট। ওইটাকে পার্সেন্টেজ করা যায়, কিন্তু ক্যারেটই হলো মূল কথাটা। 40% কোনোদিনও একটা গোল্ডের রেশিও হইতে পারে না, কোনোদিনও হইতে পারে না। উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, এবং উনি যে বড় একজন সব জানতা আর আমরা কিছু জানি না বুঝি না, এই জিনিসটা ওনারা বুঝতেই চান না। তো এইরকম যদি সব ক্ষেত্রেই থাকে, যেটা আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এনবিআর উনি বললেন, অনেক কথা উনি তারপরও আমরা বলবো যেই দূষিত লোকগুলি কারা ওইখানে, কাদের দ্বারা ওইখানে নিয়ন্ত্রিত হয়, পোস্টিং হয়, এবং অযোগ্য ব্যক্তিগুলি, এইগুলি সবসময়ের জন্য, বারে বারে বলতেছি, সবসময়ের জন্য এই দেশ যারা গড়বে, এমপ্লয়ার যারা তৈরি করবে, এই ব্যবসায়ী 81% যারা ইকোনমি সাপোর্ট দিচ্ছে, এই ব্যবসায়ীদের উপরে শুধু শুধু চাপা। তাও কোন ক্লাসের ব্যবসায়ী? বড় ব্যবসায়ী স্যার বলে আপনি তার অফিসে যেয়ে আপনি তার তোয়াজ করেন,
আর মিডিয়াম এবং স্মল যারা ব্যবসায়ী আছে, যারা এইখানে বেশি এমপ্লয়ার তৈরি করে, যারা এই দেশের মানুষের রুটি রুজির সাথে ইনভলভ বেশি, তাদেরকে আপনি চাপতে থাকেন। উনার আনোয়ার ভাই, 1,20,00,000 টাকা দিছে, আর ওই এই আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, হাতে সময় নেই। ব্যাংক খালি করে নিয়ে চলে গেছে। আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। লিয়াকত আলী ভূঁইয়া, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা আলোচনার শেষ দিকে চলেছি। লিয়াকত ভাই, আবাসন খাতে বা আপনার রিয়েল এস্টেট যে বিজনেস, সেখানে আসলে কি প্রস্তাবনা থাকা উচিত এই বাজেটে, বা কেমন সুযোগ চান? আমরা তো অনেকগুলো প্রস্তাব দিছি, তার মধ্যে মানে আমরা বলতে কি, আমরা তো নতুন নির্বাচন করে আসছি, এর আগে প্রশাসক প্রস্তাবগুলো দিয়ে গেছে। তার মধ্যে এই যে আমি যে রেজিস্ট্রেশন ফির কথা বললাম, এটা সেকেন্ডারি মার্কেটের একটা ব্যাপার আছে। সেকেন্ডারি মার্কেটটা ভাইও একটু বলে দিই। এটা সেকেন্ডারি মার্কেট বলতে গাড়ি যেরকম আপনার রিকন্ডিশন, নতুন গাড়ি কিনলে একরকম ট্যাক্স, আবার আপনার গাড়িটা যখন বিক্রি করবেন তখন কিন্তু অনেক কম ট্যাক্স কিন্তু আপনি যে চেঞ্জ করবেন রেজিস্ট্রেশন ফিটা, মানে গাড়ি যখন নতুন কিনতেছেন তখন কিন্তু অনেক, কিন্তু গাড়ি যখন হাত বদল হচ্ছে তখন কিন্তু কম। আমরাও তাই বলতেছি যে ফ্ল্যাটগুলো যখন বিক্রি হবে দ্বিতীয়বার তৃতীয়বার, তখন একটা মিনিমাম করে দেওয়া হোক, তাহলে কিন্তু ফ্ল্যাট কেনা বেচা হবে। কিন্তু এখানে দেখা যায় যে প্রথম ফ্ল্যাট কিনতে যেই রেজিস্ট্রেশন ফি, দ্বিতীয়বারও তাই, তৃতীয়বার তাই। এইটাকে আমি বলতেছি, এটা যদি করা যায় তাহলে একটা এখানে সেকেন্ডারি মার্কেট হবে, মানে এখানে গাড়ির মার্কেটের মতন সেকেন্ডারি মার্কেট হবে, মানে গাড়ি কেনা বেচা যেরকম হয় পুরান ফ্ল্যাট কেনা বেচা হবে, তাতে বেকার সমস্যাও দূর হবে। এটা আমরা বলতেছি যে এইটা করলে মানে এই ইগুলা কী বলে ফ্ল্যাটের সেকেন্ড বিক্রিটা বাড়বে বাড়বে আর কি। তো যেহেতু সময় নেই, আমি বাইকে এনভিআরএমেন্ট চেয়ারম্যান মহোদয়কে এই প্রশ্নটাও করতাম যে আপনি হলে এটা কি ছাড় দিতেন কি না, তো এখন তো সময় নাই। মানুষের কত প্রশ্ন করবে। যাই হোক, তো এই জিনিসগুলো আমরা চেয়েছি। আর তা রেজিস্ট্রেশনের কথা তো বললাম যে আমাদের রেজিস্ট্রেশন ফি কমাবার কথা তো আগেই বলছি, এই ধরনের এইগুলো চাইছি। লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করতেছে নিজাম ভাই। আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে আপনার কাছেও আমার একই প্রশ্ন যে এই বাজেটে আসলে কি সুযোগ সুবিধা চান বা কেমন প্রস্তাবনা থাকা উচিত? বাজেটে আসলে আপনার সাপ্লাই চেইনের জন্য যে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এই সেক্টর অনুযায়ী সেই সেক্টর অনুযায়ী বাজেটটা বৃদ্ধি করা দরকার। তার কারণটা হচ্ছে, না হলে আমাদের বেকার সমস্যা বেড়ে যাবে। আপনি দেখেন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো করোনার সময় যে সিক হয়ে গেছিলো প্রায়, সেগুলোকে অনেক রকমের সেন্ট্রাল ব্যাংকের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে করে টিকে ছিল। ওই সময় যারা ইউপাস করে মাল নিয়ে আসছে 1 বছর 1.5 বছর, তো 1 বছর 1.5 বছর হয়ে গেছে, সেই ইউপাসের পেমেন্ট দেওয়া লাগছে। যখনই আমাদের ডলার সংকটে আসলো, তখনই কিন্তু সেন্ট্রাল ব্যাংকের নিয়ম ছিল আমরা 3% বাহিরের ইন্টারেস্ট দিয়ে কিন্তু সেই ইউপাসের পেমেন্টগুলি পরে দিয়ে পারি। তখনই উচিত ছিল যে এটাকে আমরা 2 বছর 3 বছর করে দেয়া অটোমেটিক্যালি, তাহলে কিন্তু আজকে এই সংকটে পড়তো না, ডলার সংকটে পড়তো না। তার কারণ দেখা গেছে যে 6 মাস থেকে 1 বছরের ভিতরে যে ইন্ডাস্ট্রিগুলো চালাবার জন্য আপনার ইউপাসে মাল নিয়ে আসছে, তাদের 6 মাস পরে ডিউ হয়েছে, অনেকের 1 বছর পরে ডিউ হয়েছে ম্যাক্সিমাম। এটি কিন্তু 3 বছর পর্যন্ত নেওয়া যায়। তো এখন সেন্ট্রাল ব্যাংক কী করলো যে না, আমি এই ইস্যু যাব না, এই পেমেন্ট দেন দরবারে যাব না। আমার কথাটা হলো যে এখানে যখন একটা ক্রাইসিস দেখা দেয়, দেখবেন তখন কিন্তু মানুষ কি করে, খাবারের যে কোনো খাবারের পণ্য ত্রুটি দেখা দিলেই কিন্তু তখন মানুষ সবাই বেশি করে কিনে। আর যখন ডলার সংকটটা বেড়ে গেছে, তখন কিন্তু দেখবেন যে প্রত্যেকের ঘরে কিন্তু ম্যাক্সিমাম যারা সচেতন বা ধরেন যারা যে কোনোভাবে প্রত্যেকের বাসায় কিন্তু ডলার আছে। আপনি সেই ডলারগুলো চেক করে নিয়ে আসেন, সমস্ত মানি এক্সচেঞ্জের মালিকদের সেই জবাবদিহিতে নিয়ে আসেন, সেখানে আপনি ডলার পাবেন। আজকে ডলারগুলি যেগুলি আমাদের আন্ডার টেবিলে আছে, আন্ডারে আছে, সেগুলো আপনি ওখানে নিয়ে আসেন। আমাদের ক্রাইসিস আর না হলেও 25% কমে যাবে। সেকেন্ড থিং হলো যে ইউপাসের পেমেন্টগুলো যদি একটু ডিলে করে দেওয়া যেত, 3 বছর মেয়াদ দেওয়া যেত, তাহলে কিন্তু আজকে এত বড় একটা চ্যালেঞ্জ, এত বড় একটা সংকটে, অর্থনৈতিক সংকটে পড়তো না, মানে ডলার রেমিডেন্সের সংকটে পড়তো না। কারণ আমাদের যে রেমিডেন্স আসতেছে কম না, কিন্তু উল্লেখযোগ্য, কিন্তু তারপরেও ভালো আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের রেমিডেন্স যোদ্ধারা যা করতেছে আমাদের দেশের জন্য ভালো করতেছে। এখন এই জায়গাটাকে আমাদের আসলে এই পলিসিগত দিকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই পলিসি না থাকার কারণে কিন্তু ওই আপনার ইউপাসের পেমেন্টগুলো সব ইন্ডাস্ট্রি একবারে চলে গেছে। আবার দেখবেন যে কিছুদিনের ভিতরে কথা যে কিছুদিনের ভিতরে একটা লাইফ টাইম আছে জাহাজের, যে মালবাহী জাহাজ আছে, যে 25 বছর পর্যন্ত একটা লাইফ টাইম। হঠাৎ করে দেখবেন যে
1, 2, 3 বছরের ভিতরে সে 25 বছর হয়ে আসছে, তখন কিন্তু আবার একটা সংকটে পড়বে লাইটারিং জাহাজের। এখন থেকে এটা পলিসি করা উচিত সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমার এই সেক্টরে এই এন্টারপ্রেনাররা আছে, এদেরকে নিয়ে কী করবো আমি, নেক্সট ভবিষ্যৎ কী তাদের। এইরকম যদি পলিসি প্ল্যানিং করে যদি কোনো ডিপার্টমেন্ট, কোনো মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর না করে, তাহলে কিন্তু আসলে আমাদের বিজনেস করাটা খুব টাফ হবে, সাস্টেন করাটা খুবই জটিল হয়ে দাঁড়াবে। নিজামুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করব। বদিউর রহমান, আনোয়ার হোসেন এবং লিয়াকত আলী ভুইয়া, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।